হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ উইথ শিরিন অ্যান্ড অলসো জয়কলি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা বিগত যে ক্লাসগুলো করেছিলাম, যে টপিকগুলো পড়েছিলাম, ওই টপিকগুলোর উপরে কিছু প্রশ্ন সলভ করব। এবং আজকে আমরা কত নম্বর লেকচারে আছি? লেকচার 10। ওকে, আজকে আমরা লেকচার 10-এ আছি। ইতিমধ্যেই আমরা নয়টা ক্লাস করেছি এবং 9টা ক্লাসে আমরা 8টা টপিক শেষ করেছি, পাশাপাশি একটা ডাউট সলভিং ক্লাস নিয়েছিলাম। মানে 4টা ক্লাস নেওয়ার পরে ওই টপিকগুলোর উপরে আমরা কিছু প্রশ্ন সলভ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকেও আমরা বিগত যে ক্লাসগুলো নিয়েছিলাম, 3টে ক্লাস নিয়েছিলাম, এই 3টে ক্লাসের উপরে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো নিয়ে আজকে প্রশ্ন সলভ করব। তোমরা যারা যুক্ত হয়েছো তারা দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। নিজের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও, দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও আর নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, ওকে। আজকে আমরা বিগত যে ক্লাসগুলো করেছিলাম, আমরা রাইট ফর্ম অফ ভার্ব, দেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকগুলো পড়েছিলাম, টেন্স পড়েছিলাম, সিকোয়েন্স অফ টেন্স পড়েছিলাম। এই টপিকগুলোর উপরে আজকে প্রশ্ন সলভ করব। আজকে আমাদের লেকচার নাম্বার 10। আজকের লেকচারে আমরা মূলত যে ক্লাসগুলো আগে করেছি সেই ক্লাসগুলোর উপরে প্রশ্ন সলভ করব। যারা যারা অলরেডি যুক্ত হয়েছো ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভটা শেয়ার করে দাও, নিজের টাইম লাইনে শেয়ার করে দাও। তোমার ফ্রেন্ডরা যুক্ত হয়ে গেলে আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করব। অ্যান্ড যারা যুক্ত হয়েছে আমাকে কাইন্ডলি জানাও তো যে আমার আওয়াজ ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি, হাতে গুনে দেখতে গেলে কত 20 দিনের মতো, 18-20 দিনের মতো বাকি আছে। এই 18-20 দিন আমরা যত ভালো মতো পড়াশোনা করব, যত বেশি রিভাইজ দিব, তত বেশি আমাদের জন্য ভালো। 22 দিন আছে খুব সম্ভবত। এইদিকে আজকে 20 তারিখ না, আজকে 20 তারিখ, 10 দিন, ওদিকে 10 দিন আর 2, 22 দিনের মতো আছে। এই 22 দিন আমরা যারা সুন্দর মতো পড়াশোনা করব, মনোযোগ দিয়ে পড়াশোনা করব, আমরা পড়াশোনায় ফোকাস থাকবো, তারাই কিন্তু আলটিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। এই 22 দিন যারা বেশি বেশি প্র্যাকটিস করবে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে, তাদের জন্য কিন্তু বেশি ভালো। কারণ কোয়েশ্চেন ব্যাংক থেকে অনেক কিছু, মানে ধরো তুমি রাইট ফর্ম অফ ভার্বের একটা টপিক পড়তেছো বা একটা প্রশ্ন সলভ করতেছো, ওই টপিকে তুমি যে প্রশ্নটা সলভ করতেছো, যেই রুলসটা পড়তেছো, ওই সেম রুলস থেকে তোমার আবারও কোয়েশ্চেন রিপিট হতে পারে। সুতরাং বেশি বেশি প্রশ্ন সলভ করবা, প্রশ্ন ব্যাংক সলভ করবা, তাহলে তোমার প্রস্তুতি আরও গোছানো হবে। ওকে, আচ্ছা, যারা যুক্ত হয়ে গেছো তারা দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভটা শেয়ার করে দাও, যাতে ফ্রেন্ডরা যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ হাসানাবি, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আশরাফুল, ভালো আছি। তোমরা কেমন আছো বলো দেখি, তোমাদের কি অবস্থা? তোমাদের কি অবস্থা বলো। আজকে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। 3টা টপিকের উপরে আমরা মোট 15টা করে 45টা প্রশ্ন নিয়ে এসেছি। এই 45টা প্রশ্ন আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কমপ্লিট করব, তারপরে আজকের ক্লাসটা শেষ করব। হ্যাঁ, তো যারা যুক্ত হয়েছো তারা একদম ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, কারণ প্রত্যেকটা প্রশ্ন আমি সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেবো যে কেন কোনটা রাইট অ্যান্সার হচ্ছে, হ্যাঁ, এবং রং অ্যান্সারগুলো কোনগুলো, কেন হচ্ছে না, এগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ দেখব। বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে আমাদের অলরেডি 2টা মিলে আমাদের 100 জনের মতো হয়ে গেছে। 100 জন স্টুডেন্ট এনাফ। আমরা এখন ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, বাই নেক্সট মান্থ শ্রাবণী ব্লাঙ্ক ইন দ্য ব্যাংক ফর 5 ইয়ার্স। আচ্ছা, এখানে কি ছিল আমাদের? বাই নেক্সট মান্থ। আচ্ছা, তোমরা যারা যারা এর আগের 3টা ক্লাস করেছো তারা এই কোয়েশ্চেনের অ্যান্সার করো দেখি। বলো 1 নাম্বার কোয়েশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে? 1 নাম্বার কোয়েশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে? কমেন্ট করো দেখি। আমাদের যে 1 নাম্বার প্রশ্নটা আজকে এসেছে, এই 1 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। কি ছিল? বাই নেক্সট মান্থ। বাই নেক্সট মান্থ থাকলে কোন টেন্স হয়? কোন একটা সেন্টেন্সে যদি বাই প্লাস
ফিউচার টাইম, ফিউচার টাইম উল্লেখ থাকে, তাহলে এর পরের যে আমাদের সেন্টেন্সটা আসবে এটা কোন টেন্সে হয় বলো, এটাতে কোন টেন্স হবে? কমেন্ট করো দেখি, দ্রুত কমেন্ট করো, কোন টেন্স হবে? দ্রুত কমেন্ট করো। আমাদের 1 নম্বর প্রশ্নে যেই স্ট্রাকচারটা ছিল বাই নেক্সট মান্থ, বাই প্লাস যদি ভবিষ্যৎ নির্দেশক কোনো সময়ের উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী যেই সেন্টেন্সটা থাকে এই সেন্টেন্সটা কোন টেন্স হবে? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। যারা যারা আগের ক্লাসগুলো করেছো তারা আজকের ক্লাসটা অনেক ভালোভাবে বুঝবে আমি আশা করছি। বাইজিৎ বলেছে মে ওয়ার্ক, জয় দাফাদার বলেছে সি। ওকে, আচ্ছা জয়কলিতে দেখি একটু। ওকে, তোমরা রাইট অ্যান্সার কমেন্ট করতে থাকো, আমি দেখতেছি। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো আমি দেখি, এরপরে আমি ব্যাখ্যা দিব যে কেন আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে। ওকে, মোহসিন বিন শফিকুল, সি ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, ফিউচার পারফেক্ট টেন্স রাইট। জয়গুলিতে অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো যে রাইট অ্যান্সার কি হবে, সি হবে। আচ্ছা, বাই প্লাস ফিউচার নির্দেশক যে কোনো সময়ের উল্লেখ যদি থাকে, আমি আবারও বলতেছি, বাই প্লাস ফিউচার নির্দেশক যে কোনো সময়ের উল্লেখ থাকলে আমাদের পরবর্তী যে টেন্সটা থাকবে এটা কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট, পারফেক্ট টেন্স। এখন ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি এটা আমাদেরকে জানতে হবে। আমরা কি জানি, ফিউচার টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করেছি, 4 ভাগে। এই 4 ভাগের মধ্যে কি কি ছিল, কি কি ছিল? ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আর একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এই যে আমাদের এখানে যে মডেল অক্সিলারি ভার্বগুলো আসে, আমরা আগে মডেল অক্সিলারি ভার্বগুলো দেখি। হ্যাঁ, আমাদের মডেল অক্সিলারি ভার্বগুলো দেখি। এখানে কি আসবে তাহলে, ফিউচার পারফেক্ট টেন্স আসবে। কি আসবে, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, তাই না? তাহলে আমরা এখানে আগে কি দেখব, মডেল অক্সিলারি ভার্ব। কি আসবে, শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল প্লাস V1, তাই না? এরপরে কি আসবে, এই যে শ্যাল অথবা উইল এটা সেম থাকবে। তারপরে কি আসবে, বি প্লাস কি থাকবে, আইএনজি, ভার্বের সাথে আইএনজি। তারপরে কি আসবে, শ্যাল অথবা উইল, তারপরে কি আসবে, হ্যাভ, তারপরে কি আমাদের এই যে ভার্বের থার্ড ফর্ম আসবে। তারপরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এই যে এই অংশটা সেম থাকবে। তারপরে এক্সট্রা একটা কি যুক্ত হবে, বিন প্লাস কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ক্লিয়ার কিনা বলো দেখি, এটা ক্লিয়ার কিনা? যদি আমাদের স্ট্রাকচার কি হয় দেখো, আমাদের স্ট্রাকচার যদি এটা আসে এবং আমরা কি বললাম, শুরুতে যদি আমাদের এরকম কোনো এক্সপ্রেশন থাকে বা এরকম আমাদের শব্দগুচ্ছ থাকে, তাহলে পরের যে সেন্টেন্সটা থাকবে এটা কি নিতে হবে, ফিউচার পারফেক্ট টেন্সে নিতে হবে। আর ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, শ্যাল অথবা উইল, এরপরে কি আসবে, হ্যাভ, তারপরে কি থাকবে, V3। তাহলে উইল, হ্যাভ, তারপরে কি ওয়ার্কড, ভার্বের থার্ড ফর্ম, V3 ফর্ম। ক্লিয়ার? 1 নম্বর প্রশ্ন সবাই বুঝতে পেরেছো? 1 নম্বর প্রশ্ন সবাই বুঝতে পেরেছো কিনা জানাও দেখি। ওকে, আশা করি সবাই এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। এরপরে আসো, কি ছিল প্রশ্ন নম্বর 2, শ্যালি হ্যাজ বিন ওয়াকিং হেয়ার। এখানে বলো, শ্যালি হ্যাজ বিন ওয়াকিং হেয়ার কি হবে, সিন্স 6 মান্থ, ফর 6 মান্থ, 6 মান্থ এগো, 6 মান্থ বিফোর টাইম। বলো রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সারটা কি হবে? কোয়েশ্চেন নাম্বার 2, রাইট অ্যান্সার ঝটপট কমেন্ট করো দেখি। ওকে, আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর রাইট অ্যান্সারটা কি হবে কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আমি এখানে তোমাদের জন্য এনেছি, এই সবগুলো প্রশ্ন কিন্তু বিগত বছরের ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য যতগুলো ইউনিভার্সিটি ওয়েল নোন আছে সেই সবগুলো ইউনিভার্সিটির কোয়েশনগুলো আমি এখানে এনেছি। এবং এই প্রশ্নগুলো সবগুলোই কিন্তু ইউনিভার্সিটিতে আসার মতো, যেহেতু বিগত বছরে এসেছে, তো এই সেম রুলসগুলো থেকে তোমাদের আবারও প্রশ্ন রিপিট হতে পারে। তো এই যে রুলসগুলো তোমাদেরকে এখন আমি পড়াচ্ছি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যারা যারা ক্লাসটাতে জয়েন করেছো তারা পুরো ক্লাস শেষ না হওয়া পর্যন্ত ক্লাসটাকে মানে ক্লাস থেকে বের হবে না, লিভ নিবা না, ঠিক আছে? ওকে, বি, তাইবা বলেছে বি, বাঁধন বি। ওকে,
সবাই রাইট অ্যান্সার কি বলতেছো? ফর 6 মান্থ। আচ্ছা, আমাদের যখন কি থাকবে, দেখো এখানে কি আছে, হ্যাজ বিন ওয়ার্কিং। তাহলে এই যে হ্যাজ বিন ওয়ার্কিং, এটা আমাদের কোন টেন্সের সিম্পটম বলো দেখি? এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের আছে, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিন্স এবং ফরের জন্য আমাদের নির্দিষ্ট একটা রুলস আছে। যখন সিন্স থাকবে তখন আমাদের কি হবে? সিন্সের পরে আমাদের পয়েন্ট অফ টাইম নির্দেশ করবে। কি করবে? পয়েন্ট অফ টাইম। আর ফর যদি ফর থাকে সেই ক্ষেত্রে আমাদের পিরিয়ড অফ টাইম অথবা সহজভাবে বলতে গেলে ডিউরেশন বোঝাবে। কি বোঝাবে? ডিউরেশন বোঝাবে। বুঝতে পেরেছো? যদি সিন্স থাকে সেই ক্ষেত্রে কি হবে? সিন্সের পরে আমাদের পয়েন্ট অফ টাইম নির্দেশ করবে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় নির্দেশ করবে। আবার যদি ফর থাকে তাহলে ফরের পরে আমাদের কি বোঝাবে? পিরিয়ড অফ টাইম অথবা একটা সময়ের ব্যাপ্তি। কি বোঝাবে? ব্যাপ্তি বোঝাবে, একটা নির্দিষ্ট সময়কাল বোঝাবে। ঠিক আছে? দেখো তাহলে এই অনুযায়ী যদি আমরা স্ট্রাকচার ফলো করি যে সিন্সের পরে কি থাকবে? পয়েন্ট অফ টাইম থাকবে। তাহলে এখানে দেখো তো সিন্সের পরে কি পয়েন্ট অফ টাইম আছে? না। তাহলে যদি পয়েন্ট অফ টাইম না থাকে তাহলে সেটা কি হবে? রাইট অ্যান্সার হবে না। আমাদের স্ট্রাকচার, এখানকার যে স্ট্রাকচারগুলো আছে এগুলো মিলাতে হবে। এরপরে দেখো ফরের পরে আমাদের কি থাকতে হবে? ডিউরেশন থাকতে হবে অথবা পিরিয়ড অফ টাইম থাকতে হবে। তাহলে দেখো তো এখানে কি 6 মান্থ, একটা ব্যাপ্তি বোঝাচ্ছে না? 6 মান্থ। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? বি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? বি। বুঝতে পেরেছো? যারা যারা ক্লাসে জয়েন করেছো তারা কি 2 নম্বর প্রশ্নের উত্তরটা কেন হবে বি নাম্বার, এটা বুঝতে পেরেছো? অপশন বি কেন রাইট অ্যান্সার হবে, এটা ক্লিয়ার কিনা আমাকে জানাও দেখি, জানাও। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3, she has lost her passport again. This is the second time this কি has happened নাকি is happening বলো। কোয়েশ্চেন নাম্বার 3 রাইট অ্যান্সারটা কি হবে বলো। কোয়েশ্চেন নাম্বার 3 রাইট অ্যান্সার কি হবে? দ্রুত কমেন্ট করো দেখি। বলো, দ্রুত কমেন্ট করো। আমাদের যে প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? দ্রুত কমেন্ট করো দেখি, দ্রুত কমেন্ট করো। প্রশ্নের নাম্বার লিখে তারপরে অ্যান্সারটা দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা আসলে তোমরা রাইট অ্যান্সার বলতেছো। এখনো ওই যে আগের যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নের অ্যান্সারগুলোই আসতেছে, আগের প্রশ্নের অ্যান্সারগুলোই বারবার আসতেছে। আচ্ছা, 3B রাইট অ্যান্সার বলেছে এনামুল হাসান। 3B, ওকে। তানভীর 3B হ্যাপেন্স, ওকে। অনেকে এটা রাইট অ্যান্সার বলতেছো, বুঝলাম। আচ্ছা, শান্তা রহমান বলেছে এ, তারপরে বাঁধন তালুকদার বলেছে সি, ওকে। তারপরে দেখি আরও ডিফারেন্ট অ্যান্সার বলো, আমি দেখি। নন্দন বিশ্বাস বলছে এ। আচ্ছা, আমি বুঝতে পারছি এই প্রশ্ন নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে। আরও কিছু কোয়েশ্চেনের অ্যান্সার মানে দেখি, আরও কয়েকজন অ্যান্সার করুক, তারপরে হচ্ছে আমি এক্সপ্লেন করতেছি যে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে এবং কেন হবে। হ্যাঁ, ফারিয়া আক্তার এ, ওকে। আচ্ছা, এখন দেখো আমাদের কোনো একটা সেন্টেন্সে যদি কি থাকে, দ্য ফার্স্ট টাইম, তারপরে এই যে এখানে উল্লেখিত দ্য সেকেন্ড টাইম অথবা দ্য অনলি টাইম, কি থাকবে? দ্য অনলি টাইম। এই ধরনের এক্সপ্রেশন যদি থাকে সেই ক্ষেত্রে এর পরবর্তী যে সেন্টেন্সটা হবে এই সেন্টেন্সের স্ট্রাকচার হবে প্লাস V3 প্লাস এক্সটেনশন। বুঝতে পেরেছো? অর্থাৎ এটা কি হবে? প্রেজেন্ট
পারফেক্ট টেন্স। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার কিনা আমাকে বলো দেখি। আমরা দেখলাম যে এই সেন্টেন্সে আমাদের যে প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা ছিল, এই প্রশ্নে কি বলা আছে? শি হ্যাজ লস্ট হার পাসপোর্ট অ্যাগেন। হ্যাঁ, এরপরে দেওয়া আছে দিস ইজ দ্য সেকেন্ড টাইম। কি দেওয়া আছে? দিস ইজ দ্য সেকেন্ড টাইম। দিস ইজ দ্য সেকেন্ড টাইম যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে পরবর্তী সেন্টেন্সটা আসবে, এই সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি আসবে? V3 আসবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই জন্য আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? এ। কি হবে? এ, হ্যাজ হ্যাপেন্ড। বুঝতে পেরেছো কিনা বলো দেখি। তার মানে যারা যারা রাইট অ্যান্সার এ বলতেছিলা তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। এখন বুঝতে পেরেছো যারা বি দিচ্ছিল রাইট অ্যান্সার, যারা বলতেছিল যে অপশন বি আমাদের রাইট অ্যান্সার হবে, তারা কি এখন বুঝতে পেরেছো? তারা কি এখন বুঝতে পেরেছো কিনা বলো দেখি। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। ওকে, ক্লাসের মাঝখানে জয়েন হয়ে গেলে সালাম দেওয়ার দরকার নেই। তোমরা যখন ক্লাসের শুরুতে চলে আসবে, যখন আমি ক্লাস স্টার্ট করব, তখনই হচ্ছে আমাদের এই যে সালাম দেওয়া নেওয়া এই পর্বটা শেষ হয়ে যায়। ক্লাসের মাঝখানে আসলে যে প্রশ্নটা আমি পড়াবো সেই প্রশ্নের রাইট অ্যান্সারগুলো দেবা, ঠিক আছে? এরপরে আসো আমাদের প্রশ্ন নম্বর 4। কি বলা আছে? আই উড বেটার গো নাও, আই প্রমিস ড্যাশ লেট, নট বিং লেট, নট টু বিং লেট, অথবা টু নট বি লেট, নাকি আই উডন্ট বি লেট, আই উডন্ট বি লেট। এখন বলো দেখি কোনটা হবে? বা এটাকে আমরা কি বলতে পারি? আই ওন্ট বি লেট। বলো এটার রাইট অ্যান্সারটা কি হবে? আই উড বেটার গো নাও, আই প্রমিস ড্যাশ লেট। রাইট অ্যান্সার কোন অপশনটা হবে বলো দেখি। বলো এটা রাইট অ্যান্সারটা করো দেখি। এটা রাইট অ্যান্সারটা কি হবে বলো। শান্তা রহমান রাইট অ্যান্সার দিয়েছে 4B। ওকে, নট টু বিং লেট। আচ্ছা, আরও আমরা দেখি, আরও কিছু উত্তর নেই, তারপরে আমি রাইট অ্যান্সারটা এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, তোমরা কমেন্ট করতে থাকো, তোমরা যা জানো সেটার উপর ডিপেন্ড করে তোমরা কমেন্ট করতে থাকো। আচ্ছা শান্তা রহমান, তোমাকে একটা ছোট্ট কথা বলে দিই। হ্যাঁ, 2 এর পরে 2 প্লাস সবসময় কি হয়? V1, ইনফিনিটিভ ফর্ম হয়। 2 এর পরে কখনোই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। বুঝতে পেরেছো? আমি বলতেছি যে 2 এমন একটা প্রিপোজিশন, 2 এর পরে কখনোই কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। 2 যখনই থাকবে এই প্রিপোজিশনের পরে আমাদের যে মেইন ভার্বটা থাকবে সেই ভার্বের V1 ফর্ম হয়, অর্থাৎ ইনফিনিটিভ হয়। 2 এর পরে কখনোই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। তাহলে এই বি নাম্বার কখনোই রাইট অ্যান্সার হবে না। গ্রামাটিক্যাল এরর, এই স্ট্রাকচারটাই আমাদের এখানে ভুল দেওয়া। নট টু বিং, এটা হবেই না। নট টু বিং লেট কখনোই হবে না। বুঝতে পেরেছো? যারা যারা রাইট অ্যান্সার এ বলতেছো, সরি বি বলতেছো, তারা কি বুঝতে পেরেছো যে কেন বি রাইট অ্যান্সার হবে না? কেন বি রাইট অ্যান্সার হবে না, এটা কি বুঝতে পেরেছো? 2 এর পরে সবসময় V1 ফর্ম অথবা বেস ফর্ম বসে। এটার পরে কখনোই আমাদের প্রিপোজিশনের সাথে মানে এই প্রিপোজিশনের পরে কখনোই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না। কিন্তু 2 ব্যতীত অন্যান্য যতগুলো প্রিপোজিশন আছে সবগুলো প্রিপোজিশনের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। 2 এমন একটা প্রিপোজিশন, এরপরে কখনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। আচ্ছা, অনেকে বলতেছো সি, আবার অনেকে বি থেকে এতে কনভার্ট হয়ে গেছো। ওকে, আচ্ছা একজন আমি দেখি কে দিয়েছে এটা, কাদের নাকি কাদের নাম খুব সম্ভবত, আহমেদ বিন আব্দুল কাদের। আচ্ছা কাদের রাইট অ্যান্সার দিয়েছে, তারপরে হচ্ছে রমজান, এরা রাইট অ্যান্সার দিচ্ছে যে আমাদের রাইট অ্যান্সার কি হবে? আই উডন্ট বি লেট অথবা আই ওন্ট বি লেট। দেখো এখানে আমাদের প্রথম যে সেন্টেন্সটা ছিল আই উড বেটার গো নাও, এখানে উড বেটার গো নাও, আই প্রমিসড, আমি প্রমিস করেছিলাম। আমাদের এগুলো কি আছে? পাস্ট টেন্সে আছে। তো এটা যেহেতু আমাদের পাস্ট টেন্সের স্ট্রাকচারে আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের পরবর্তী যে সেন্টেন্সটা আছে এখানেও আমাদের এমন একটা ভার্ব নিতে হবে যেটা কি হবে? পাস্টেই থাকবে। তো দেখো তো সিম্পল স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইজিলি বোঝা যাচ্ছে যে আই উডন্ট বি লেট, এটাই হবে রাইট অ্যান্সার।
সিম্পল যদি আমরা চিন্তা করি, যেহেতু এটা পুরোটাই পাস্ট টেন্সেই আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? ডি। এছাড়াও আমরা যদি ধরি এখানে কিন্তু একটা দ্যাট উজ্জ অবস্থায় আছে, আই প্রমিস, এরপরে কি আছে? দ্যাট উজ্জ আছে। আই প্রমিস দ্যাট নট বিং লেট, এটা কিন্তু গ্রামাটিক্যাল এরর, এটা হচ্ছে তোমার গ্রামাটিক্যাল এরর। গ্রামাটিক্যাল এরর কি? মানে স্ট্রাকচারটাই ভুল দেওয়া। তারপরে টু নট বি, এটাও হবে না, কারণ টু এর পরে তোমার নট আসবে না, একটা ভার্ব আসবে। এখন দেখো তাহলে রাইট অ্যান্সার আমাদের কি হবে? আই উডন্ট বি লেট। বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্ট করো, বুঝতে পেরেছো কিনা এটা এখন কমেন্ট করে জানাও দেখি। এই প্রশ্নের উত্তর কেন ডি হবে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার কিনা কমেন্ট করে বলো দেখি। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5 কি দেওয়া আছে? চুজ দ্য কারেক্ট অপশন, চুজ দ্য কারেক্ট অপশন। উই আর লার্নিং অর লার্ন অথবা লার্ন হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। তাহলে দেখো দেখি এখানে কি দেওয়া আছে? সিন্স আওয়ার চাইল্ডহুড। তাহলে পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে যে সিন্স আওয়ার চাইল্ডহুড, মানে পয়েন্ট অফ টাইম নির্দেশ করতেছে আমি। ওই যে চাইল্ডহুড বা শিশুকাল, আমি একদম নির্দিষ্ট করে বলতেছি, শিশুকাল থেকে আমরা শিখতেছি, তাই না? তো এই যে শিশুকাল থেকেই মানে একদম ছোটবেলা থেকেই। তো আমি একটু আগে তোমাদের একটা কোয়েশ্চেন পড়ালাম, সেই কোয়েশ্চেনে আমরা কিন্তু উল্টা করেছিলাম, তাই না? মানে আমরা দেখেছিলাম যে আমাদের টেন্সের ফর্মটা দেওয়া আছে, কোন টেন্সে হবে বা আমাদের ভার্বের যে ফর্মটা আছে সেই ফর্মটা দেওয়া ছিল। আমাদেরকে কি করতে হয়েছিল? পিরিয়ড অফ টাইম অথবা পয়েন্ট অফ টাইম, কোন ক্ষেত্রে কোনটা হবে সেটা নির্দেশ করতে হয়েছিল, বা সেই স্ট্রাকচারটা আমাদেরকে বের করতে হয়েছিল। এখন এই ক্ষেত্রে তোমাদের কিন্তু দেওয়াই আছে যে সিন্স আওয়ার চাইল্ডহুড, পয়েন্ট অফ টাইম, সিন্সের পরে পয়েন্ট অফ টাইম দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে কমেন্ট করো দেখি। এটা সবাই রাইট অ্যান্সার দিয়েছো, ওকে, বাহ, তোমরা তো অনেক ভালো পারো। এই যে আমরা একটু আগে একটা কোয়েশ্চেন পড়লাম, হুবহু ওই কোয়েশ্চেনটা, এবং দেখো এটা কিন্তু ডিইউতে এসেছিল কত? 24-25 সালে, 24-25 সেশনে। বুঝতে পেরেছো? দেখো কত ইজি কোয়েশ্চেন, তাই না? কত ইজি কোয়েশ্চেন, হ্যাভ বিন লার্নিং। এরপরে কোয়েশ্চেন নাম্বার 6 কি দেওয়া আছে দেখো দেখি। দে ড্যাশ হোয়েন দ্য ফোন র্যাং। যে গত ক্লাসটা করেছো আমি আশা করছি সে এই প্রশ্নের উত্তর কখনোই ভুল দেবে না। যে গত ক্লাসে ছিলা, হ্যাভ বিন লার্নিং বাংলা লিখছো কেন? কাদের কেন ইংলিশ লিখলে কি সমস্যা? হ্যাঁ, ইংলিশ ক্লাস করতেছো, ইংলিশে লেখা ট্রাই করবা, ঠিক আছে? দেখো এখানে দেখো, এখানে দেখো দেখি আমাদের যে প্রশ্নটা ছিল 6 নম্বরে, এই 6 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে? প্রশ্ন ছিল দে ড্যাশ হোয়েন দ্য ফোন র্যাং, স্লিপড, ওয়্যার স্লিপিং, হ্যাভ বিন স্লিপিং নাকি হ্যাড স্লিপ? বলো রাইট অ্যান্সার কি হবে? এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? আমি হোয়েনের যে স্ট্রাকচারটা আগে পড়িয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে হোয়েন যুক্ত কোনো একটা সেন্টেন্সে আমাদের কি থাকবে? দুইটা টেন্স থাকবে। এই ক্ষেত্রে ওই দুইটা টেন্সই একই সময়, মানে হোয়েন যুক্ত কোনো একটা বাক্য যদি অতীতে সংঘটিত হচ্ছে এমন দুইটা কাজকে একই সময় নির্দেশ করে, সেই ক্ষেত্রে যেই কাজটা মানে তৎক্ষণাৎ চলতেছিল সেই চলমান কাজটা হবে আমাদের, আচ্ছা তোমরা আগে রাইট অ্যান্সারটা দাও। ওয়্যার স্লিপিং, ওকে ওকে, সবাই বি রাইট অ্যান্সার দিচ্ছে। আচ্ছা তার মানে তোমরা আগের ক্লাসটা করেছো, ভেরি গুড, তোমরা তো সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, ওকে। তাহলে আমরা দেখলাম যে হোয়েন যুক্ত কোনো সেন্টেন্সে একই সাথে অতীতে দুইটা কাজ সংঘটিত হয়েছিল, এরকম ক্ষেত্রে আমাদের অতীতে চলমান যে কাজটা ছিল সেই চলমান কাজটা কি হবে? আমাদের পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ স্ট্রাকচার কি হবে? ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, তাই না? এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবং পরবর্তী যে সেন্টেন্সটা হবে ওই সেন্টেন্সের স্ট্রাকচার হবে কি? V2, অর্থাৎ কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। বুঝতে পেরেছো? অতীতে সংঘটিত দুটি কাজ যেটা চলমান ছিল সেই চলমান কাজটা হবে আমাদের কি? পাস্ট কন্টিনিউয়াসে, আর যেই কাজটা তৎক্ষণাৎ হচ্ছিল সেই কাজটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। স্ট্রাকচারটা বুঝতে পেরেছো কিনা বলো? ওয়্যার স্লিপিং। এরপরে আসো কোয়েশ্চেন নাম্বার 7, বাই নেক্সট মান্থ। এটা আমরা সবার প্রথমে করেছি। এই যে স্ট্রাকচারটা যারা ক্লাসের শুরুতে ছিল তারা এটা রাইট অ্যান্সার দাও। এটা দ্রুত রাইট অ্যান্সার কি হবে বলো দেখি, দ্রুত এটা রাইট অ্যান্সার কি হবে বলো। আমরা যে প্রশ্নটা এখন করতেছি এই প্রশ্নটা ক্লাসের শুরুতেও ছিল, এই সেম স্ট্রাকচারে আমরা ক্লাসের শুরুতেও করেছিলাম।
ওকে, বলো এটাতে রাইট অ্যান্সার কি হবে? আমাদের কোয়েশ্চেন নাম্বার 7, এটা রাইট অ্যান্সারটা কি হবে? উইল হ্যাভ লিভড। ওকে, সবাই রাইট অ্যান্সার দিয়েছো সি, ভেরি গুড। সাথে রাইট অ্যান্সার সবাই দিতে পেরেছো। কেন সি হবে? আমরা একটু আগেই দেখেছিলাম বাই প্লাস ফিউচার নির্দেশক যে কোনো শব্দ থাকলে আমাদের পরবর্তী যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের স্ট্রাকচার হবে বা টেন্সের যে ফর্মটা আসবে সেই ফর্মটা কি হবে? শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3। ক্লিয়ার? যারা মাঝখানে এসে যুক্ত হয়েছে তারা বুঝতে পেরেছো কিনা বলো দেখি। এরপরে কোয়েশ্চেন নাম্বার 8, হি ড্যাশ ডেইলি ফর এ ইয়ার নাও। আচ্ছা বলো দেখি এটার রাইট অ্যান্সারটা কি হবে? হি ড্যাশ ডেইলি ফর এ ইয়ার নাও। এক্সারসাইজ, ওয়াজ এক্সারসাইজিং, হ্যাজ বিন এক্সারসাইজিং নাকি হ্যাভ বিন এক্সারসাইজিং? বলো এটার রাইট অ্যান্সারটা কি হবে? কোয়েশ্চেন নাম্বার 8 রাইট অ্যান্সারটা কি হবে? দ্রুত কমেন্ট করো দেখি। আমাদের যেখানে কোয়েশ্চেন নাম্বার 8 আছে এই কোয়েশ্চেন নাম্বার 8 এর রাইট অ্যান্সারটা কি হবে? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 8 আছে, থ্যাংক ইউ আশরাফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাদেরকে অনেক মিস করব। যারা আমার অফলাইন ব্যাচে ছিলা আমি তোমাদেরকে অনেক অনেক মিস করব। একটু দুষ্টু ছিলা, একটু না, তোমরা অনেক বেশি দুষ্টু ছিলা, কিন্তু খুব ভালো ছিলা। ক্লাসে দুষ্টুমি করতে কিন্তু তোমরা মানুষ হিসেবে খুব ভালো ছিলা। বলো কোয়েশ্চেন নাম্বার 8 এর রাইট অ্যান্সারটা কি হবে বলো দেখি। এই যে শীত চলে আসলে একটা বিষয় শুধু ঠান্ডা লেগে যায়। আচ্ছা কমেন্টগুলো আমি রিফ্লেক্ট মানে কি বলে ইয়ে করলাম, রিফ্রেশ করলাম, তারপরে হচ্ছে কমেন্টগুলো আসতেছে না, 1 নম্বর 2 নম্বর কমেন্ট আসতেছে। আচ্ছা 8B 8C অথবা কি লিখছো? হ্যাজ বিন এক্সারসাইজিং। আবু আনাস তালহা। আচ্ছা এখানে রাইট অ্যান্সার তো সবাই সেম টাইমে দিবে। তোমার রাইট অ্যান্সার দেখে কেউ বলছে এটা কেন ধরতেছো? আটকে গেছে, লাইফ কি আটকে গেছে? আমি কেন জানি আটকে যাওয়া দেখতেছি, আটকে গেল। আচ্ছা ঠিক আছে, ওকে। একটু তো ঠান্ডা লাগছে, একটু না অনেক ঠান্ডা লাগছে। আমি একদমই ঠান্ডা সহ্য করতে পারি না। আমার কাছে ঠান্ডা মানে অ্যাজমা টাজমা এগুলো দিয়ে একদম ভর্তি, নাক বন্ধ হয়ে যায় আমার। আচ্ছা এইখানে তোমরা যারা হচ্ছে রাইট অ্যান্সার করতেছো দেখো একটা ছোট্ট জিনিস তোমরা এখানে নোটিস করবা। আমি তোমাদেরকে একটা জিনিস সবসময় বলি, ইংরেজি করতে গেলে আমাদেরকে ভোকাবুলারি সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। ইংরেজিতে আমরা যদি ভোকাবুলারিতে ভালো না হই, আমরা যদি কোনো একটা সেন্টেন্সের বাংলা অর্থ দাঁড় করাতে না পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রায়শই সমস্যা হয়। যেমন এই প্রশ্নের উত্তরটা যারা হচ্ছে তোমরা ইংরেজিতে মানে স্পোকেনে ভালো তারা খুব ইজিলি এটা রাইট অ্যান্সার করতে পারবা। দেখো ফর আ ইয়ার নাও, অতীতে শুরু হয়ে এখনো চলমান। কি হয়েছে? অতীতে শুরু হয়ে এখনো চলমান। এই এক্সপ্রেশনটা দিয়ে আমরা কিন্তু ইজিলি এটা রাইট অ্যান্সারটা করতে পারবো। এখন আমি তো বলেই দিলাম অতীতে শুরু হয়ে এখনো চলমান এই ধরনের এক্সপ্রেশন বোঝাচ্ছে ফর আ ইয়ার নাও। তাহলে এটা রাইট অ্যান্সারটা কি হতে পারে বলো দেখি। আচ্ছা তোমরা সবাই অ্যাংরি রিয়াক্ট দিচ্ছ কেন একে অপরের কমেন্ট? আমি বুঝতেছি না, অ্যাংরি রিয়াক্ট দিচ্ছ কেন? ঝগড়া করিও না, নিজেদের মধ্যে ঝগড়া করিও না, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। অ্যান্ড এটা কেন হয়েছে বুঝতে পেরেছো কি? এটা রাইট অ্যান্সারটা কি হবে আমাকে কমেন্ট করে দেখে। আমি কি বললাম? অতীতে শুরু হয়ে এখনো চলমান, ফর আ ইয়ার নাও। এই যে এই এক্সপ্রেশনটা এটা দ্বারা আমরা বুঝতেছি যে ফর আ ইয়ার নাও এই শব্দের অর্থটাই হচ্ছে, এখানে যে শব্দগুচ্ছ আছে এটার অর্থই হচ্ছে অতীতে শুরু হয়ে এখনো চলমান, এরকম বোঝাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের যে টেন্সটা আসবে সেটা কি টেন্স আসবে বলো দেখি। আমরা একটু আগে যখন বাই দ্য নেক্সট টাইম এটা পড়েছিলাম তখন কিন্তু আমরা এটা দেখেছিলাম। তো তখন আমরা যখন স্ট্রাকচারগুলো পড়েছিলাম তখন বলেছিলাম যে অতীতে শুরু হয়ে বর্তমানে চলমান, এরকম বোঝালে আমাদের কোন টেন্সটা হয়?
না না, এর ক্ষেত্রে আমরা যখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিন্স এবং ফরের রুলসগুলো পড়লাম, সেই ক্ষেত্রে বলেছিলাম যে অতীতে শুরু হয়ে এখনো চলমান, এই ক্ষেত্রে আমাদের কোন টেন্সটা হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনটা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি আসবে? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি আসবে? বিন। এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? সি। ওকে, ভেরি গুড। নয়ন রাইট অ্যান্সার দিয়েছো। আচ্ছা যাই হোক, নিজেদের মধ্যে ঝগড়া করো না। আল্লাহ আল্লাহ, এ কি অবস্থা? নিজেদের মধ্যে ঝগড়া করতেছো কেন? ক্লাসে মনোযোগ দাও। তাহলে ওরা তোমার ফ্রেন্ড না, সবগুলো শত্রু। যারা তোমাদেরকে মেনশন দেয় না ওরা সব শত্রু। হ্যাঁ, এক্সাম সামনে, সবাই সবার দিকে একটু মনোযোগ দেবে। হ্যাঁ, তোমার একটা ফ্রেন্ড যদি তোমার দ্বারা উপকৃত হয় তাহলে সেই ক্ষেত্রে কেন ইয়ে করবে না? আর যেহেতু আমি ক্লাসগুলো ফ্রি নেই, একদিন পর পর আমার এই ফ্রি ক্লাসগুলো থাকে, সুতরাং অ্যাটেন্ড করার ট্রাই করবা। হ্যাঁ, আমি ক্লাসগুলোর স্লাইডগুলো অনেক সুন্দরভাবে বানানোর চেষ্টা করি যাতে ইজিলি তোমরা পড়তে পারো, এবং বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলে তোমাদের কিন্তু অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যারা আগে থেকে প্রশ্ন ব্যাংক সলভ করতেছো তাদের জন্য কিন্তু জিনিসটা আরও ইজি হচ্ছে। আচ্ছা দেখো, রাজশাহী ইউনিভার্সিটি 24-25 সালে এসেছিল, 24-25 সেশনের এই কোয়েশ্চেনটা। এখন দেখো তো এখানে কি বলেছে? আই ড্যাশ মাই হোম ওয়ার্ক বিফোর মাই প্যারেন্টস ক্যাম হোম। এই যে এই কোয়েশ্চেনটা, এটা কতবার করেছো তোমরা বলো দেখি? এই যে বিফোর আর আফটার এই রুলসটা ক্লাস 8 থেকে করতেছো, তাই না? বিফোর আর এই যে আফটারের যে রুলসটা ক্লাস আছে। আচ্ছা, বিফোর আর আফটারের যে রুলসটা আজকে আমরা অনেকক্ষণ ক্লাস করতে পারবো। আজকে আমাদের 7টায় কোনো ক্লাস নেই, তাই আমরা অনেকক্ষণ ক্লাস করতে পারবো। ওকে, আচ্ছা এখন দেখো বিফোর আর আফটারের যে রুলসটা, বিফোর আর আফটারের রুলসের ক্ষেত্রে আমরা কি জানতাম? যে বিফোর মানে কি? পূর্বে। আফটার মানে কি? পরে। বিফোর মানে কি? পূর্বে। আফটার মানে কি? পরে। তো আফটার মানে যেহেতু পরে, তাহলে আফটারের পরে কি হবে? পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট। আর বিফোর মানে যেহেতু পূর্বে, তাহলে বিফোরের পূর্বে কি হবে? পাস্ট পারফেক্ট, তাই না? বুঝতে পেরেছো কিনা বলো দেখি? আমরা এইভাবে সুন্দর মতো পড়েছিলাম না যে বিফোর মানে পূর্বে, তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট। আফটার মানে পরে, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট। এর থেকে সহজ কি ভাষায় আর বোঝানো যায় আমাকে বলো দেখি? এর থেকে সহজভাবে বোঝানো যায় এই যে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছি যে বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আর আফটার মানে যেহেতু পরে, তাহলে আফটারের পরে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এবং বাকি যে অংশটা থাকবে বা অন্য যে আরেকটা আমাদের ক্লজ থাকবে, সেই ক্লজে কি আসবে? V2। কি হবে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বুঝতে পেরেছো কিনা বলো? পাস্ট ইনডিফিনিট। আচ্ছা বলো দেখি এটা ক্লিয়ার কিনা? তাহলে 9 যে আমাদের কোশ্চেনটা ছিল, 9 এর রাইট অ্যান্সারটা কি হবে? হ্যাড ফিনিশড। ভেরি গুড। কি হবে? হ্যাড ফিনিশড। ওয়াও, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। ভেরি গুড, তোমরা তো অনেক ভালো পড়াশোনা করতে পারো। দেখছো? তোমরা দেখো তোমরা কত ভালো পড়াশোনা করতে পারো। যে তোমরা বিগত বছরে যেগুলো প্রশ্ন এসেছিল, তোমাদের ইমিডিয়েট যে সিনিয়ররা ছিল তাদের প্রশ্ন কিন্তু এগুলো, তোমরা এই সব কিছু রাইট অ্যান্সার দিতে পারতেছো। এটা কি তোমার জিএফ খোঁজার ক্লাস করতেছি আমরা? হ্যাঁ শিহাব, ক্লাসে মনোযোগ দাও। ইউনিভার্সিটিতে চান্স পাও, খুঁজতে হবে না এখানে কমেন্ট সেকশনে এসে। ইউনিভার্সিটিতে চান্স পাও অনেকগুলো থাকবে, তোমার পিছনে ঘুরবে। দেখো এখানে কি হবে, দেখো কি বলেছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট ভার্ব ফর্ম। কি আছে? বাই দ্য টাইম উই অ্যারাইভড দ্য শো ড্যাশ অলরেডি, আবারও ড্যাশ। এখন বলো দেখি এই যে ব্ল্যাঙ্কটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এই যে ফাঁকা ফাঁকা অংশটা বা শূন্যস্থানটা, এই শূন্যস্থানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? প্রথমে কি আছে? বাই দ্য টাইম। বাই দ্য টাইম। এরপরে একটা জিনিস তোমরা নোটিস করবা না আমি জানি, কিন্তু এই জিনিসটা দিয়ে এই প্রশ্নটার রাইট উত্তর আবার রাইট অ্যান্সারটা আমরা খুঁজে পাবো। কিন্তু তোমরা অনেকেই এটার রাইট অ্যান্সারটা দিতে পারবে না, আমি জানি। আগে দাও, তোমরা রাইট অ্যান্সারগুলো দেওয়া শুরু করো, আমি একটু পরে বুঝাচ্ছি যে কেন কোনটা রাইট অ্যান্সার হবে। ওকে, 10B। আচ্ছা 10B, একজন বলেছে 10B। আচ্ছা বিষাদ সিন্ধু হ্যাড স্টার্টেড। ওকে, দুইটা পেলাম। বি রাইট অ্যান্সার কি বলেছে? বি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চৈতই দাস না কি জানি, ও কালকের ক্লাসেও ছিলাম। তোমরা যারা আমার ক্লাসে অ্যাটেন্ড করো রেগুলার, আমি তোমাদের নামগুলো দেখলেই বুঝতে পারি। ওকে, তোমরা সবাই তো এটা রাইট অ্যান্সার করতেছো। ওয়াও, আমি ভাবলাম তোমরা পারবা না, তোমরা এটা ভুল অ্যান্সার করবা। এই যে অ্যারাইভ ছিল না, উই অ্যারাইভ, এই যে ইডি, আমরা কিন্তু অনেক সময় এই জিনিসটা স্কিপ করে যাই। এটা স্কিপ করে যাওয়ার কারণে আমরা কি করি? অনেক সময় এই যে এটা রাইট অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু না, রাইট অ্যান্সার কি হবে? হ্যাড স্টার্টেড।
যেহেতু সবাই রাইট অ্যান্সার দিচ্ছ তার মানে আমি বুঝতে পারলাম যে তোমরা এটা রাইট অ্যান্সার কেন হবে জানো। সবাই রাইট অ্যান্সার করছো, এই একটা প্রশ্নে মনে হয় তোমরা কেউ ভুল করনি, নাকি করছো? এই যে একজন পাইছি, রিয়াজুল ইসলাম। ভালো মতো রুলস পড়ো, আগের ক্লাসগুলো সব করে আসবা, সবগুলো ক্লাস করে তারপরে ক্লাস করবা। হ্যাঁ, যারা আগের ক্লাসগুলো করনি ওই ক্লাসগুলো আবারও করবা। ওকে, আমাদের কোয়েশ্চেন নাম্বার কি আছে 11। 11 এ কি হবে? হি হ্যাড হিজ কার স্টোলেন হোয়াইল। এই যে একটা গুরুত্বপূর্ণ শব্দ হোয়াইল, যেটা আমরা ইন্টার লাইফে অনেকবার করেছি। হোয়াইলের পরে কি হয়? ভার্বের কোন ফর্ম হয়? দুইটা স্ট্রাকচার আছে, দুইটা স্ট্রাকচারই তোমরা কমেন্ট সেকশনে লিখো দেখি। আমাদের হোয়াইল দিয়ে দুইটা স্ট্রাকচার হয়, কি কি তোমরা এখন লিখো দেখি। হোয়াইলের পরে কোন কোন স্ট্রাকচারগুলো হয় লিখো। হোয়াইলের পরে কখন কোন ভার্বের কোন ফর্মটা আসে সেটা লিখো দেখি, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আমাদের 11 নম্বর কোয়েশ্চেনের রাইট অ্যান্সার কি হবে সেটা কমেন্ট করবা, পাশাপাশি হোয়াইলের যে দুইটা রুলস আমরা জানি সেই রুলস দুটো লিখবা। ওকে, 11C, হি ইজ শপিং। ও, হি ওয়াজ, ঠিক আছে। আচ্ছা, পারভেজ বলতেছে এ, একজন পেলাম যে ভুল ভুল উত্তর দিয়েছে। আচ্ছা, সি, কাদের সি? আমি বলেছি রাইট অ্যান্সার দেওয়ার পরে তোমরা কমেন্ট করবা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আনিসুর রহমান, ওয়াইলের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, কিন্তু যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করব? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিব। পুরোটা লিখতে হবে তো, পুরোটা লিখতে হবে না? আচ্ছা, দেখি আরো কিছু কমেন্ট দেখি। হোয়াইলের আরো একটা রুলস আছে, হোয়াইলের ইমিডিয়েট পরে কোনটা হয় এবং হোয়াইল যদি দুইটা ক্লজকে যুক্ত করে সেই ক্ষেত্রে কোনটা হয়। আচ্ছা, পারতেছো, অনেকেই রাইট অ্যান্সার দিছো। আপু প্লিজ 10 নম্বরটা আরেকবার বলেন, নেট প্রবলেমের জন্য মিস করে ফেলেছি। 10 নম্বরটা কি ছিল? 10 নম্বরটা কি ছিল? এই যে বাই দ্য টাইম, বাই দ্য টাইম এরপরে দেখো তো উই অ্যারাইভড। এই যে এই অ্যারাইভড, এই অ্যারাইভটা আমরা অনেক সময় মিস করে ফেলি। আমরা কিভাবে অ্যারাইভ আছে, এই জন্য আমরা রাইট অ্যান্সার কি দেই? হ্যাভ স্টার্টেড। কি দেই? হ্যাভ স্টার্টেড। আমরা ধরে নেই যেটা কি হবে? আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই যে অলরেডি, অলরেডি আছে না, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, এগুলো থাকলে আমরা কোন টেন্স ধরি? এটা থাকলে আমরা কি ধরি? প্রেজেন্ট কি পারফেক্ট টেন্স না? এগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাডভার্ব না? কিন্তু যখন হচ্ছে আমাদের এই যে শুরুর যেই টেন্সটা, শুরুর যে সেন্টেন্সটা ছিল, এই সেন্টেন্সের আমাদের স্ট্রাকচারে কি ছিল? আমাদের স্ট্রাকচারে দেখো এখানে V2 আছে, মানে অ্যারাইভড পাস্ট টেন্সে আছে। কি আছে? পাস্ট টেন্স। V2 না, এটা যেহেতু V2তে আছে তাহলে পরবর্তী যেটা আছে এটাকে আমাদেরকে কি করতে হবে? সিকোয়েন্স অফ টেন্সের ক্লাসটা যারা করেছো তারা এটা ভালো মতো বুঝবা। সিকোয়েন্স অফ টেন্সের ক্লাস যদি করে থাকো তাহলে এটাতে প্রবলেম হওয়ার কথা না। তো যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে আছে তাহলে পরবর্তী যে আমাদের সেন্টেন্সটা থাকবে এই সেন্টেন্সে আমাকে কি করতে হবে? পাস্ট টেন্সে নিতে হবে। পাস্টের যে কোনো হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তো স্ট্রাকচার অনুযায়ী যেহেতু আমাদের এটা কি ছিল? হ্যাভ স্টার্টেড হওয়ার কথা ছিল, প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের এটা আমাদের পাস্টে আছে, এই ফর্মটা যেহেতু আমাদের পাস্টে, তাহলে এটার আমাদের কি হবে? পাস্ট, মানে ওর প্যারালাল যে পাস্ট টেন্স আছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? হ্যাড স্টার্টেড। বুঝতে পেরেছো? যারা এটা বুঝতে পারোনি তারা এখন ক্লিয়ার কিনা আমাকে বলো। আর এই যে আমি এটার স্ট্রাকচারটা দিতে বলেছি, 12তে যান। আচ্ছা, অনেকগুলো কমেন্ট। আমি যে তোমাদেরকে বললাম যে আমাকে জানাও তো তোমরা হচ্ছে যারা ক্লাসের শুরু থেকে আসো,
তারা তো সব কিছু বুঝছো আশা করি। কিন্তু এই যে 11 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি যে বললাম হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট থাকলে কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে কোন টেন্সটা হবে? এটা যে আমি তোমাদেরকে কমেন্ট করে লিখতে বললাম, তোমরা লিখো নাই কেন? এটা দ্রুত কমেন্ট করো দেখি, দ্রুত কমেন্ট করো। আচ্ছা, যাদের ধৈর্য কুলাচ্ছে না আমরা তাদের জন্য হচ্ছে পরের কোয়েশ্চেনে যাই, কিন্তু তোমরা এটার কমেন্ট করো। এটা রাইট অ্যান্সার কী হবে আমি তোমাদের কাছ থেকে শুনবো, কারণ এটা ইন্টার লাইফে তোমরা এতবার করেছো। রাইট ফর্ম অফ ভার্ব থেকে একটা প্রশ্ন থাকতোই যে হোয়াইল দিয়ে, হোয়াইলের পরে সাবজেক্ট দিয়ে থাকতো অথবা হোয়াইলের পরে শুধু ফাঁকা স্থান থাকতো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কী হবে? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো যে হোয়াইলের পরে সাবজেক্ট না থাকলে কি হবে। কমেন্ট করো। আমি এটা রাইট অ্যান্সার কিন্তু তোমাদের থেকেই নিব। আবারও আসতেছে, আমি 11 নম্বর কোয়েশ্চেনে আবারও ব্যাক করব, মানে ওই স্ট্রাকচারটা জানার জন্য। তোমরা কমেন্ট করো, আমি রাইট অ্যান্সারটা পেয়ে গেলে ওইটাতে আবার ব্যাক করব। এখন দেখো আমাদের 12 যে কোয়েশ্চেনটা আছে সেটাতে কি বলা আছে? হিজ মাস্টার ড্যাশ অ্যাংরি উইথ হিম ইভেন হোয়েন হি ইজ লেট। আচ্ছা, ইভেন হোয়েন হি ইজ লেট, তার মানে এখানে আমাদের যে টেন্সটা আছে এটা মানে একটা হ্যাবিচুয়াল ট্রুথ বোঝাচ্ছে, অভ্যাসগত, মানে আমাদের যে সত্যটা আছে সেটা বোঝাচ্ছে। এই ক্ষেত্রে দেখো তো রাইট অ্যান্সার কি হতে পারে। দেখো তোমরা এটার মিনিং যদি দাঁড় করাও সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবা যে ইজিলি তোমরা আইডেন্টিফাই করতে পারবা যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে। আর আমি যেহেতু বলেই দিছি যে হ্যাবিচুয়াল ট্রুথ, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের জন্য আরও সুবিধা হয়ে গেছে যে কোনটা রাইট অ্যান্সার হবে এটা ধরতে পারা। আচ্ছা, তোমরা হচ্ছে এই যে হোয়াইল মাঝখানে থাকলে কি হবে এটা বলতেছো, হোয়াইল মাঝখানে থাকলে কি হবে এটা বলতেছো, কিন্তু আমি তো এটা চাই নাই, আমি তো এইটা চাই নাই। পাস্ট কন্টিনিউয়াস এটা বলতেছো, মানে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো আমি তো নর্মালি বলেছি যে শুধু হোয়াইল, হোয়াইলের পরে শূন্যস্থান থাকলে সেই ক্ষেত্রে কি হবে। যাই হোক, এটাতে ফোকাস করো, আমি এটা বোঝাচ্ছি, আবারও বোঝাচ্ছি। যারা হোয়াইলের ওই রুলসটা জানো না আমি তাদেরকে আবারও বোঝাচ্ছি। সুমাইয়া জাহান রাইট অ্যান্সার দিয়েছে, ওর কমেন্টটা সবাই দেখো, সুমাইয়ার কমেন্টটা সবাই দেখো, তাহলে বুঝতে পারবা। হোয়াইলের পরে সাবজেক্ট না থাকলে শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের কি নিতে হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হয়। বুঝতে পেরেছো? ইজ নেভার। ওকে, 12 ডি, ডি সবাই রাইট অ্যান্সার দিয়েছো, কি হবে রাইট অ্যান্সার? ডি। কারণ কি? এটা আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে বা হ্যাবিচুয়াল ট্রুথ বোঝাচ্ছে, অভ্যাসগত একটা কর্ম। কি হবে দেখো তোমরা, বাংলা মিনিং দাঁড় করো, হিজ মাস্টার ইজ নেভার অ্যাংরি উইথ হিম ইভেন হোয়েন হি ইজ লেট। মানে সে যখন দেরিও করতো তারপরেও কি তার উপর কখনোই রাগান্বিত হতো না। তাহলে কি হবে? তার মাস্টার কখনোই তার উপর রাগান্বিত হতোই না। তার মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট না, মানে অভ্যাসগত একটা কর্ম, কখনোই হতো না। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? প্রেজেন্ট টেন্সে হবে। এরপরে 13, আই মিসড দ্য ফেরি ইট ড্যাশ বাই দ্য টাইম আই অ্যারাইভড অ্যাট দ্য পেয়ার। বলো দেখি এটার রাইট অ্যান্সারটা কি হবে বলো। আমাদের যে 13 নম্বর কোয়েশ্চেনটা আছে এটা রাইট অ্যান্সারটা কি হবে বলো, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো তো 13 নম্বর কোয়েশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে। আচ্ছা ইতি অনেকেই দিয়েছো, আমি মাঝে মধ্যে যে হচ্ছে বোর্ডের দিকে তাকাই তখন হচ্ছে তোমাদের কমেন্টগুলো উপরে চলে যায়, তোমরা অনেকেই রাইট অ্যান্সার দাও, কিন্তু দেখা যায় যে আমি যখন ফোনের দিকে তাকাই সেইগুলো মানে যখন যেগুলো সামনে আসে ওইগুলো আমি বারবার দেখি আর কি। ওকে, এটা রাইট অ্যান্সার করো। আজেবাজে কমেন্ট বাদ দাও, তোমরা হচ্ছে নিজেদের মধ্যে কথা না বলে এখন হচ্ছে একটু পড়ায় মনোযোগ দাও। পরীক্ষা যেহেতু সামনে আর মাত্র 22 দিন পরেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা, তাই না? 22 দিন পরে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি পেতে চাও তাহলে এই যে এই সময়টা আছে এই সময়টা অনেক ভালো মতো পড়তে হবে। এখনকার সময়টা যদি ঠিকঠাক মতো কাজে লাগাও পরবর্তীতে গিয়ে ঢাবিয়ান হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবা, গর্বিত ঢাবিয়ান, তাই না? যেই ঢাবিতে 10 টাকায় চা সিঙ্গারা সমোসা সব পাওয়া যায়। 10 টাকায় চা সিঙ্গারা সামোসা এগুলো খাওয়ার জন্য হলেও তো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দরকার। ডাক শুধু তুমি 20 টাকায় খেতে পারবা, 50 টাকা হচ্ছে তুমি মুরগির মাংস ডাল ভাজি সব কিছু খেতে পারবা, টিএসসিতে খেতে পারবা, 20-30 টাকায় তোমরা অনেক কিছু খেতে পারবা। ঢাকা শহরে কিন্তু 20-30 টাকায় কিচ্ছু পাওয়া যায় না, রিক্সা ভাড়াও কিন্তু 30 টাকা থেকে স্টার্ট হয়, সেই জায়গায় তোমরা 10 টাকা চা সিঙ্গারা সামোসা পেয়ে যাচ্ছ, চান্স পাওয়া উচিত না বলো? আচ্ছা অনেকেই 13 এ রাইট অ্যান্সার করতেছো। ওকে, বাই দ্য টাইম আই অ্যারাইভড অ্যাট দ্য পেয়ার। ওকে পেয়ার। আচ্ছা
অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো, অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো। আচ্ছা আমি আরও কিছু রাইট অ্যান্সার দেখি তোমাদের। হ্যাঁ আচ্ছা এটাতে ভুল কেউই করোনি, সবাই কেন জানি এটাতে রাইট অ্যান্সার করেছো। এটা কি তোমরা আগে থেকে জানতা? হ্যাঁ কাউকে ভুল অ্যান্সার করতে দেখলাম না। হ্যাট গান কি হবে? হ্যাট গান। রাইট অ্যান্সার কি হবে? হ্যাট গান। আই মিস দ্য ফেরি ইট ড্যাশ বাই দ্য টাইম আই অ্যারাইভড অ্যাট দ্য পিয়ার। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? হ্যাট গান। আমাদের এখানে কি ছিল? V2, তাই না? যে বাই দ্য টাইম এর পূর্বে যে আমাদের টেন্সটা থাকবে সেটা কি হবে? হ্যাট গান, মানে পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা বলো দেখি। এরপর আমাদের 14 নম্বর কোয়েশ্চেন, বলো এটা রাইট অ্যান্সারটা কি হবে? চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব শি ড্যাশ হার হোমওয়ার্ক হোয়েন দ্য ফোন র্যাং। মাত্রই করে আসছি আমরা এই কোয়েশ্চেনটা, খুব সম্ভবত 7 নম্বর নতুবা 8 নম্বরে করে আসছি। বলো এই যে আমাদের 14 নম্বর কোয়েশ্চেন আছে, 14 নম্বর কোয়েশ্চেনের রাইট অ্যান্সার কোনটা হবে? আচ্ছা চলে আসছি, আমি 14-এ আসছি এখন। SK 7 রাইট অ্যান্সার বলো, বলো এটা রাইট অ্যান্সারটা কি হবে? দেখো দেখো কই আমার সামনে সবগুলো রাইট অ্যান্সার আসছিল আগে। ওকে 14D, অনেকেই বলতেছো 14D ইজ ডুইং। ওকে দেখি অনেকেই রাইট অ্যান্সার কি বলছো? ইজ ডুইং। এই যে এতবার করে একটা রুলস পড়ানোর পরেও যারা বলেছো ইজ ডুইং, তোমাদেরকে সবগুলোকে একদম সামনে পেলে থাবড়াইতাম ধরে। কি করতাম? থাবড়াইতাম। এই যে আবারও আনিসুর রহমান ইজ ডুইং, আবার শান্তা রহমান বি। এই তোমাদের আমি মাত্র এই কোয়েশ্চেনটা পড়াইলাম না? তোমাদের মনোযোগ কোথায় বলো দেখি, তোমাদের মনোযোগ কোথায় আমাকে বলো। এই যে এই কোয়েশ্চেনটা আমি মাত্রই তো তোমাদেরকে পড়ালাম যে হোয়েন যুক্ত দুইটা ক্লজের মধ্যে যদি মানে একদম অতীতে কোনো একটা কাজ সংঘটিত হচ্ছে, অতীতে একসাথে দুইটা কাজ সংঘটিত হয়েছিল, এর মধ্যে যে কাজটা চলমান ছিল এবং যে কাজটা তাৎক্ষণিক হচ্ছিল, চলমান কাজটার ক্ষেত্রে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যেটা হঠাৎ করে সংঘটিত বা তৎক্ষণাৎ সংঘটিত হয়েছিল সেটা কি হবে? V2-তে থাকবে। তো এইটার স্ট্রাকচার কি সেম না? হ্যাঁ তোমরা যারা রাইট অ্যান্সার দিতে পারতেছো না, তোমরা যারা ভুল বলতেছো, ইজ ডুইং বলতেছো, তোমাদের কি এখন থাবড়ানো উচিত না? বলো দেখি, থাবড়ানো উচিত না? এখানে কি ছিল? হোয়েন দ্য ফোন র্যাং। সেম কোয়েশ্চেনই তো, ওয়াজ ডুইং। বুঝতে পারছো কিনা বলো দেখি। হ্যাঁ যারা যারা রং অ্যান্সার দিচ্ছ তোমরা এখন এটা বুঝতে পারছো কিনা বলো। 15 যারা বুঝতে পারো না কমেন্ট করো, আমি দরকার পড়ে আবারও বুঝাচ্ছি। তাহলে ক্লাসের মাঝখানে কেন আসো? ক্লাসের শুরু থেকে থাকতে পারো না? এরপরে আসো 15 দে অ্যারাইভড আফটার। এই যে বিফোর আর আফটার, মাত্র আমরা একটা কোশ্চেন সলভ করে আসলাম বিফোর আর আফটারে। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে বলো দেখি? বিফোর আর আফটার থাকলে রাইট অ্যান্সার কি হবে? আফটারের পরে কি হয়? পাস্ট পারফেক্ট। পাস্ট পাস্ট পারফেক্ট, তাহলে কি? হ্যাড প্লাস V3। দেখো রাইট অ্যান্সার কোনটা? হ্যাজ লেফট, হ্যাড লেফট, উড হ্যাভ লেফট নাকি লেফট? বলো রাইট অ্যান্সার কি হবে বলো দেখি, ঝটপট কমেন্ট করো। আমাদের 15 যে কোয়েশ্চেনটা আছে এটা রাইট অ্যান্সারটা কি হবে? 15 ভেরি গুড ভেরি গুড। আমরা এখন দ্রুত দ্রুত আগাবো। হ্যাঁ যেগুলো আমাদের রিপিটেড কোয়েশ্চেন, যে স্ট্রাকচারগুলো আমরা আগে পড়েছি এরকম যদি স্ট্রাকচার পাই সেক্ষেত্রে আমরা স্কিপ করে যাব। আচ্ছা তাহলে রাইট অ্যান্সার কি হবে? হ্যাড লেফট। এরপরে আসো, এটা আলাদা একটা টপিক। বলো এই ক্ষেত্রে আমাদের আবারও 1 নম্বর প্রশ্ন আছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে খুব সম্ভবত। বলো দেখি এটা রাইট অ্যান্সারটা কি হবে? উই ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ আ বটল। বলো এখানে রাইট অ্যান্সারটা কি হবে? আফটার, এটা রাইট অ্যান্সারটা কি হবে? দ্রুত কমেন্ট করো। দ্রুত কমেন্ট করো যে এখানে রাইট অ্যান্সারটা কি হবে। We went to the hospital after dash on the head with a bottle.
এখানে তোমরা অনেকেই একটা ভুল করবা, এখানে। এই যে শুরু হয়ে গেছে 15-এ কেন এখনো তোমরা এখনো 15-এ কেন? এটা রাইট অ্যান্সার বলো। আমাদের কত নম্বর প্রশ্ন চলতেছে? 1 নম্বর প্রশ্ন চলতেছে। ডি, বিং হিট। ভেরি গুড, অনেকে রাইট অ্যান্সার দিয়েছো। কি হবে? বিং হিট। হিটিং কেন হবে না? কারণ এটা আমাদের কোন ফর্মে আছে? অ্যাক্টিভ সেন্সে আছে নাকি প্যাসিভ সেন্সে আছে? এটা আমাদের কি আছে? প্যাসিভ সেন্সে আছে। প্যাসিভ সেন্সে থাকলে কি হবে? বিং হিট হবে। হিটিং হবে না কারণ এটা অ্যাক্টিভ সেন্সে নাই। কোন সেন্সে আছে? প্যাসিভ সেন্সে আছে, এজন্য বিং হিট হবে। বুঝতে পেরেছো? যাদের আর কি কনফিউশন ছিল তাদের জন্য বলে দিলাম যে এটা প্যাসিভ সেন্সে আছে। প্যাসিভ সেন্সে থাকলে সেক্ষেত্রে আমাদের কি হবে? প্যাসিভের ক্ষেত্রে বিং হিট হবে, হিটিং হবে না। ওকে, এরপরে আসো। কি বলছে? যে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 24-25 সালে, মানে তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র ছিল তাদের প্রশ্ন ছিল এটা। এই প্রশ্নটা খুবই ইজি এবং বেসিক সেন্সের একটা ব্যাপার। তুমি যারা বাংলা অর্থ করতে পারো, স্পোকেনে ভালো, ইংলিশ একটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারো যে এটার মিনিং কী হবে, তাদের জন্য এগুলো রাইট অ্যান্সার করাটা খুবই ইজি। দেখো, প্রথম যে আমাদের সেন্টেন্সটা আছে বা প্রথম যে অংশটা আছে, এটার যদি আমরা মিনিং দাঁড় করাই তাহলে এটা কিন্তু আমাদের বর্তমানে কোনো একটা কাজ করা বোঝাচ্ছে, মানে ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে। ইউনিভার্সাল ট্রুথ হলে সেক্ষেত্রে আমাদের কি হবে? প্রেজেন্ট টেন্সে হবে। তো এই ক্ষেত্রে তোমরা যারা হচ্ছে, আমি আবারও বলতেছি, যারা স্পোকেনে ভালো তাদের জন্য খুবই ইজি এই প্রশ্নটা উত্তর দেওয়া। আচ্ছা, তোমরা আগে দাও উত্তর দাও দেখে, তারপরে আমি এটা এক্সপ্লেন করতেছি। ওকে, অনেকে বলতেছো সি, অনেকে বলতেছো বি, অনেকে আবার ডি ও রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, আচ্ছা, বি অনেকেই দিয়েছো, আবার হচ্ছে অনেকেই সি দিয়েছো। দেখো, এখানে আমরা মানে যেই ভুলটা সবসময় করি, এই যে আর স্প্রেডিং দিই, আর আইডেন্টিফাইড দিই, কিন্তু আমাদের রাইট অ্যান্সার কী হবে? স্প্রেড এবং ক্যান বি আইডেন্টিফাইড। কেন এটা রাইট অ্যান্সার হবে? দেখো, আমাদের কি আছে? মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। এটা আমাদের মানে একটা বর্তমান চলমান কাজ। এটা আমাদের কোন সেন্সে আছে বলতে কি? প্যাসিভ সেন্সে আছে। এই জন্য স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ by checking carefully the source of information which can be identified, ভবিষ্যতে করা যেতে পারে, which can be identified by checking carefully the source of information। বুঝতে পেরেছো? এটা আমাদের অর্থ জানার উপরে ডিপেন্ড করে। এটার অ্যান্সারটা খুবই ইজি, সি হবে। কি হবে? স্প্রেড এবং ক্যান বি আইডেন্টিফাইড। বি হবে না, আর স্প্রেডিং হবে না, এখানে স্প্রেড হবে। মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপর আসো, স্টপ ডুইং রং থিংস। লেস্ট থাকলে কোনটা হবে বলো দেখি? লেস্টের রুলস খুবই ইজি। লেস্টের পরে কি হয় বলো দেখি? শুড অথবা মাইট, তাই না? দেখো, এই দুটার মধ্যে কোনটা আছে? শুড অথবা মাইট, MIJST, মাইট। কোনটা আছে দেখো দেখি? শুড শুরুতে আছে, তাহলে রং নেই, রং, এটাও রং, তাহলে রাইট অ্যান্সার কি হবে? মাইট বি কট। শুড অথবা মাইটের মধ্যে যেটাই পেয়ে যাবে সেটাই রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? লেস্ট থাকলে কি হবে? শুড অথবা মাইটের মধ্যে যে কোনো একটা রাইট অ্যান্সার আসবে। নিজেদের মধ্যে কেন ঝগড়া করতেছো আমি বুঝি না। তোমরা কি এখনো ছোট বাচ্চা? হ্যাঁ, তোমরা কি এখনো ছোট বাচ্চা? কমেন্ট সেকশনে ঝগড়া না করে পড়াশোনায় মনোযোগ দাও। রাইট অ্যান্সার কি হবে সেগুলো কমেন্ট করো। 4, কোয়েশ্চেন নাম্বার 4, বলো রাইট অ্যান্সার কি হবে? দ্য লিটল বয় ইজ নট অ্যাকাস্টমেড। অ্যাকাস্টমেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? টু। অ্যাকাস্টমেড টু। তাহলে বলো রাইট অ্যান্সার কি হবে? আমি তো বলেই দিলাম যে টু, একটাই আছে, তাই না? অ্যাকাস্টমেড টু, এবং এটা হচ্ছে আমাদের একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এটার পরে সবসময় ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। মানে আমরা সচরাচর কি জানি যে টু এর পরে ভার্বের বিয়ন ফর্ম বা বেস ফর্ম আসে, এটাই তো জানি। কিন্তু অ্যাকাস্টমেড টু যখন থাকবে, যখন টু এর সামনে এই শব্দটা থাকবে, অ্যাকাস্টমেড টু, এই ধরনের শব্দগুচ্ছ যখন থাকবে, আমাদের কিছু কিছু স্পেসিফিক শব্দ থাকে বা ভার্ব থাকে, যে ভার্বগুলোর পরে সবসময় কি হয়? ভার্বের সাথে জিরান আইএনজি যুক্ত হয়, মানে জিরান হয়, অথবা কি হয়? ইনফিনিটিভ হয়। সেরকমই হচ্ছে এটা একটা অ্যাকাস্টমেড টু, এবং এরপরে কি থাকবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। বুঝতে পারছো? তাহলে কি হবে? অ্যাকাস্টমেড টু স্লিপিং লেট অ্যাট নাইট। এরপরে ওডিও মাইন্ড, খুবই ইজি। দেখি রাইট অ্যান্সার করো। 4C,
টু ড্রিঙ্ক। উড ইউ মাইন্ড? মারবো একদম না। ও 5 করতেছি, ঠিক আছে ঠিক আছে সরি, এখন ওইটাই রাইট অ্যান্সার আসতেছে। 5 নাম্বার কোয়েশ্চেনে আছি আমরা। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরে কি হয়? ভার্বের কোন ফর্ম হয়? ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপেল, কোন ফর্ম হয়? এখনো কেন ওই প্রশ্নের উত্তর আসতেছে আমি বুঝি না। 7 নাম্বার কোয়েশ্চেনে অ্যান্সার দাও, 7 নাম্বার কোয়েশ্চেনে অ্যান্সার দাও। 7 তো না, 5 সরি 5 নাম্বার কোয়েশ্চেনে অ্যান্সার দাও। আচ্ছা এসেছে 5 এর এ, এ ডি। এ কে বলছো? ডি কে বলতেছো? এই যে ডি কে বলতেছো, এ কে বলতেছো? ও খুবই কনফিউজিং। হ্যাঁ বলো, এটা রাইট অ্যান্সার নিয়ে খুবই ক্লাশ হবে আমি জানি। উডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এখানে ইটিং এবং হ্যাভিং, এটা নিয়ে তোমাদের মধ্যে ক্যাচাল হবে। তোমাদের মধ্যে এমন স্টুডেন্ট আছে যে এখানে ইটিং দিয়ে দিবে। এই তুমি যারা যারা হচ্ছে ইটিং দিচ্ছ, তুমি কি চা চিবিয়ে খাও? হ্যাঁ, চা কি চিবিয়ে খাও? ইটিং কখন হয়? হুম, হ্যাভিং হবে। রাইট অ্যান্সার কি হবে? হ্যাভিং হবে। কি হবে? হ্যাভিং। তুমি পানীয় জিনিস যেগুলো আছে সেগুলো যখন হচ্ছে গ্রহণ করবে সেক্ষেত্রে হ্যাভিং নিবা। কি নিবা? হ্যাভিং নিবা। ঠিক আছে, রাইট অ্যান্সার ইটিং হবে না, হ্যাভিং হবে। এই যে আবার রৌনক, জান্নাত, আনামিকা। আনামিকা আপু এখানে তোমার ইটিং হবে না, তুমি তো এই খাবারটা চিবিয়ে খাচ্ছ না, পানীয় জিনিস না, ড্রিঙ্ক টাইপের না, এই টাইপের যখন কিছু থাকবে সেক্ষেত্রে তোমাকে হ্যাভিং নিতে হবে। কি নিতে হবে? হ্যাভিং নিতে হবে। উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি উইথ মি, এরকম হবে। কি হবে? হ্যাভিং। এরপরে আসো উড ইউ মাইন্ড, 6 নাম্বারে আবার আমাদের সেম আসবে। কি আসবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত আসবে। তাহলে টু ওপেন হবে নাকি ওপেনিং হবে? এখানে একটা কনফিউশন আছে, ওপেনিং এবং ওপেনিং, এই দুটার মধ্যে কোনটা হবে বলো দেখি? এই দুটার মধ্যে কোনটা হবে? এ এবং সি, এটার এই দুটার মধ্যে রাইট অ্যান্সার কি হবে? হবে তোমার বিয়ে হবে, রাইট অ্যান্সার হ্যাভিং। আচ্ছা এখন 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো, 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো। ওপেনিং মাঝখানে শুধু একটা এন আই এন হবে নাকি ডাবল এন আই এন হবে বলো? মাঝখানে এটাতে কিন্তু চেঞ্জ আসবে, হয় এটা রাইট অ্যান্সার হবে না হয় এটা রাইট অ্যান্সার হবে। এখন তোমরা কমেন্ট করো যে রাইট অ্যান্সার আসলে কোনটা হবে। দেখি দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো দেখি। ক্লাস 8টায় না? আচ্ছা অসুবিধা নেই। চিবানো চা আছে তাই আমি জানি না, ঠিক আছে রিড করে। আচ্ছা ওপেনিং রাইট অ্যান্সার সবাই দিয়েছো। কি হবে? এখানে আমাদের স্পেলিং এর যেই বিষয়টা ছিল, স্পেলিং এর বিষয়টাকে হাইলাইট করেছে। কোথায় এসেছিল? রাজশাহী ইউনিভার্সিটিতে 24-25 সেশনে এই ইউনিটে এসেছিল। কোন ইউনিটে? এই ইউনিটে, মানে তোমরা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবা তাদের যে ইউনিটে সেখানে এসেছিল। কি হবে? ওপেনিং। লিকুইড টাইপের জিনিসের ক্ষেত্রে কি হয়? হ্যাভিং হয়, ইটিং না। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 7, আই উইশ, আই ফ্যান্সি, এগুলোর পরে কি হয় বলো দেখি? সাবজেক্টের পরে কি আসে বলো? রাইট অ্যান্সার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 7 রাইট অ্যান্সার কি হবে? অ্যারাবিক শিখায়, তাসে টেক্সে, মানে আমি স্পেলিংটাই বুঝতেছি না কি যে লিখছো। খান মোহাম্মদ সৈকত আমাদের অ্যারাবিক শিখায়, তাসে আপু কে জানে, ও শিখাইতাছে। আচ্ছা একসাথে লিখবা, একসাথে লিখবা। তোমরা এমনভাবে ইংরেজি লেখো আমি না তোমাদের শব্দগুলো মানে বুঝতে পারি না। শিখাইতেছে, তুমি গ্যাপ রেখেছো। কি একটা অবস্থা, তোমরা তোমরা বাংলাগুলোর একদম শেষ করে দিচ্ছ, মানে বাংলা ইংলিশ সব এক জায়গায় মিক্সড করে যা তা অবস্থা করেছে। এই যে মাস্ট বলতেছো, একদম কানের নিচে দুটো থাপ্পড় লাগাবে। এখানে মাস্ট আসবে, যে মাস্ট বলতেছো কানের নিচে একদম দিব। পড়াশোনা করো না, খালি ঘুরে বেড়াও তোমরা, আর এখানে এসে ভুলভাল উত্তর দাও, তাই না? হ্যাঁ এটা অ্যাডমিশনের ক্লাস। উঠ।
না, এখানে তো তোমার ওয়্যার নাই। এটা একটা বিষয় যে আই উইশ, অ্যাজ ইফ, দেন আই ফেন্সি, এগুলোর পরে বি ভার্ব হিসেবে আমাদেরকে সবসময় কি নিতে হবে? ওয়্যার নিতে হবে। আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন, খুবই ভালো একটা বিষয় বলছো। কে বলছো? নামটা কোথায় গেল? এসকে সাত, খুব ভালো একটা বিষয় বলছো যে আমাদের ওয়্যার নিতে হয়। কোন ক্ষেত্রে নিতে হয়? যখন বি ভার্ব থাকবে। অপশনে কিন্তু আমাদের বি ভার্ব নাই, তাহলে ওইটা আসবে না। কিন্তু যদি আমাদের অপশনে এরকম থাকতো আই উইশ, আই ফেন্সি, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই প্রশ্নগুলোর পরে অপশনে যদি ওয়্যার থাকতো কোথাও একটা, তাহলে আমরা সেই ক্ষেত্রে ওয়্যারই নিতাম, বি ভার্ব হিসেবে ওয়্যার নিতাম। কিন্তু এখানে যে রুলসটা আসবে, আই উইশ বা আই ফেন্সি এগুলোর পরে সাবজেক্ট আছে, এটার পরে কুড অথবা উড আসবে। কি আসবে? কুড অথবা উড। কুড যেহেতু নাই, তাহলে আমরা সেকেন্ড প্রায়োরিটি কাকে দেব? উডকে দিব। তাহলে রাইট অ্যান্সার কি হবে? বি, উড। বুঝতে পেরেছো কিনা বলো দেখি, কমেন্ট করো। না, মজা করতেছি। তোমাদেরকে আমি মারতে পারি? আমি তোমাদেরকে কত ভালোবাসি। তোমার ছোট ছোট বাচ্চা কাচ্চা, তোমাদেরকে আমি মারতে পারি? আমার ছোট বোনের মতো তোমরা, আমার ছোট ভাই বোনের মতো। আপু একা মাশাআল্লাহ না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যারা পড়ে সবাই মাশাআল্লাহ, সবাই অনেক সুন্দর। তুমি একবার চান্স পাও, তারপর এরকম মাশাআল্লাহ বলতে বলতে তোমার দিন শেষ হয়ে যাবে। তোমাকে শুধু চান্স পেতে হবে, বুঝছো? এর থেকে বড় মোটিভেশন আর কি দিব তোমাদেরকে, বলো দেখি। তোমরা যারা হচ্ছে এই যে লাইভে এসে এগুলো বলো, তোমাদেরকে এর থেকে বড় মোটিভেশন আর কি দিতে পারি? এরকম মাশাআল্লাহ বলার জন্য হলো তোমাকে ঢাবিতে চান্স পেতে হবে। সুতরাং এখন আপুর দিকে না তাকায় বোর্ডের দিকে তাকাও, ক্লাসে মনোযোগ দাও, তোমাকে ঢাবিতে চান্স পেতে হবে। তারপর এরকম রোজ মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবা। হ্যাঁ, বুঝতে পারছো? দেখো আমরা কত নম্বর প্রশ্নে আছি? উড ইউ মাইন্ড। আবার উড ইউ মাইন্ড? ওকে, তাহলে কি হবে? উড ইউ মাইন্ড টেকিং ইজি। কি ছিল? ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 9, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব আই এম লুকিং ফর। এই যে লুকিং, এখানে আমরা কি জানি? লুক ফরওয়ার্ড টু। কি জানি? লুক ফরওয়ার্ড টু থাকে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এই জন্য এম এর পরে লুকিং আসছে। এম এর পরে অ্যাক্টিভ সেন্সে লুকিং আসবে। এটা আবার কেউ ভুল ধরিও না, এটা গ্রামাটিক্যালি এরর না, এটা রাইট আছে। এটা হচ্ছে আমাদের এম যেহেতু ভার্ব হিসেবে আছে, আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে যেহেতু এম আছে, এই জন্য আমাদের পরে যে ভার্বটা ছিল এটা আইএনজি যুক্ত হয়েছে। কোনো গ্রামাটিক্যাল এরর না, কারণ আমরা সবসময় কি লুক ফরওয়ার্ড টু পড়ে পড়ে অভ্যস্ত, উইথ আ ভিউ টু পড়ে পড়ে অভ্যস্ত। এই জন্য অনেকেই লুকিং দেখে আবার এটা ভুল ধরতে পারো, ভুল না। হ্যাঁ, তাহলে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড, তাহলে কি হবে বলো? রাইট আনসার কি হবে? এটা কত নম্বর কোয়েশ্চেন? 9। কোয়েশ্চেন নাম্বার 9, রাইট আনসার কি হবে? এই ওরে খোঁচাচ্ছ কেন তোমরা? ওরে খোঁচাচ্ছ কেন? সঞ্জু আক্তারকে তোমরা খোঁচাচ্ছ কেন? খোঁচাও না ওকে, তোমরা শান্তি মতো পড়তে দাও। ক্লাসে এসে দেখে খোঁচাখুচি কেন করতেছো? পড়তে দাও। সবাই খোঁচাখুচি অফ করো। তোমরা হচ্ছে কমেন্টে আজেবাজে কিছু লিখিওই না। তোমরা জাস্ট আমার দিকে এবং বোর্ডের দিকে ফোকাস করো। যখন আমি বলতেছি তখন আমার দিকে ফোকাস করো, যখন বোর্ডে মার্ক করে দিচ্ছি কোশ্চেনের অ্যান্সার বলতেছি তখন প্রশ্নে ফোকাস করো। হ্যাঁ, আজেবাজে কমেন্ট করো না। এই যে রাইট অ্যান্সার কি হবে? টু সিং। বুঝতে পারছো? টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না বলেছিলাম, কিন্তু এই ধরনের যখন এক্সপ্রেশনগুলো থাকবে বা আমাদের শব্দগুলো থাকবে লুক ফরওয়ার্ড টু, এগুলো কিন্তু আমাদের এমন শব্দগুচ্ছ যেগুলোর পরে সচরাচর বা মাইন্ড, উড ইউ মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, এই ক্ষেত্রে আমাদের টু থাকার পরেও কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বুঝতে পারছো? এরপরে কোয়েশ্চেন নাম্বার 10, হি ওয়ার্কস অ্যাজ ইফ হি। যে মাত্র আমি এটা লিখে দিলাম যে আমাদের যখন অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, আই ফ্যান্সি এই ধরনের শব্দগুলো থাকবে, এরপরে যদি আমাদের বি ভার্ব নিতে হয়, সেক্ষেত্রে আমাদের বি ভার্ব হিসেবে সবসময় কি আসবে? ওয়্যার আসবে। কি আসবে? ওয়্যার আসবে। সাবজেক্ট যাই হোক না কেন, সাবজেক্ট যাই হোক, আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আমাদেরকে চোখ বন্ধ করে এখানে রাইট অ্যান্সার কি নিতে হবে? ওয়্যার নিতে হবে। এছাড়াও অ্যাজ ইফ, অ্যাজ দো এর আরেকটা জিনিস আমরা দেখব, অ্যাজ ইফ অথবা অ্যাজ ইফ, অ্যাজ দো। V1 থাকে তাহলে এখানে হবে V2। এখানে যদি V2 থাকে তাহলে এখানে সেম জিনিসটা থাকবে এবং এখানে হবে হ্যাড প্লাস V3। এটা নোট করে নাও। হ্যাঁ, এটা নোট করে নাও। আমাদের প্রথম যে সেন্টেন্সটা থাকবে, প্রথম যে অংশটা থাকবে, এই ক্লজটা যদি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে পরের যে টেন্সটা আসবে এটা পাস্ট ইনডিফিনিট হবে। প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অ্যাজ ইফ, অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, এবং প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে আমাদের কি ছিল? ওয়ার্কস।
V1, তাহলে এইখানে আমাদের কি আসবে V2। কি আছে দেখো তো, ইজ হবে? অবশ্যই না। ওয়াজ কেন হবে না? আমি বললাম যে অ্যাজ ইফ অ্যাজ এর পরে আমরা যখনই বি ভার্ব নিব সেই ক্ষেত্রে আমাদেরকে কি নিতে হবে? ওয়্যার নিতে হবে। তাহলে ওয়াজ রাইট অ্যান্সার হবে না। হি এর পরে আমরা সচরাচর কি নেই? ওয়াজ নেই, কিন্তু এখানে ওয়াজ হবে না। হ্যাজ বিন তো হবেই না। রাইট অ্যান্সার কি? ডি, ওয়্যার। আবার যদি এখানে ওয়্যার থাকতো, হি ওয়্যার, হি ওয়াকড, হি ওয়াকড, ইডি যুক্ত থাকতো, সেই ক্ষেত্রে অ্যাজ ইফ হি কি হবে? হি হ্যাড বিন। ঠিক আছে, বুঝতে পেরেছো? হি হ্যাড বিন লেম, এরকম আসতো। অ্যাজ ইফ অ্যাজ এর প্রথম অংশ V1 হলে পরের অংশ V2, অ্যাজ ইফ অ্যাজ এর প্রথম অংশ V2 হলে পরের অংশ হ্যাড প্লাস V3। এরপরে আসো কোয়েশ্চেন নাম্বার 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে কি আছে? হি রাইজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা আমাদের অভ্যাসগত কর্ম বোঝাচ্ছে। অভ্যাসগত কর্ম বোঝালে সেক্ষেত্রে আমাদের কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম বা V1 ফর্ম। কি আসবে? V1 ফর্ম আসবে। V1 ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে কি আসবে? রেজেস নাকি রাইজেস নাকি রাইজেন নাকি রাইস? কোনটা রাইট অ্যান্সার হবে বলো দেখি? কোনটা রাইট অ্যান্সার হবে? আপুর থেকে অনেক কিউট কিউট মেয়ে পাবা। তোমাদের ফ্যান্টাসিগুলো দেখলে আমি অবাক হয়ে যাই। ও কি পরিমাণে চিন্তা ভাবনা, এবং তোমাদেরকে এগুলো বলে আবার মোটিভেট করার লাগে আমার, দেখছো? ওকে, অনেকে বলতেছো এ, আবার অনেকে বলতেছো রাইজেস। আচ্ছা দাও আরও কিছু অ্যান্সার দাও, আমি তারপরে হচ্ছে এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, প্রেজেন্ট ফর্মে হবে বললাম না? আমি তো বলেই দিলাম প্রেজেন্ট ফর্মে আসবে, V1 ফর্মে আসবে। তাহলে V1 ফর্ম কোনটা? যারা যারা এ অ্যান্সার করতেছো, কিভাবে এ অ্যান্সার করতেছো বলো দেখি? তোমরা কি রাইস বানানটাও জানো না? তোমরা কি এত অবুঝ, এত বোকাশোকা তোমরা? তোমরা কি এটা রাইট অ্যান্সারটাও জানো না? আবার এ অ্যান্সার দাও। সাত, তুমি কেন এটা ভুল অ্যান্সার দিচ্ছ? রেইজেস কিভাবে হয়? হ্যাঁ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা কি তোমরা পড়ো নাই? এইটার তো স্পেলিংটা তোমাদের জানা থাকার কথা। এটাকে কিভাবে ভুল অ্যান্সার দাও তোমরা? রেইজেস, এই তোমাদের না সবগুলোর আমি মারবো, পিটাবো ধরে। মিরাজ সরকার, হ্যাঁ পড়ো, তুমিও পড়তে পারো এগুলা। রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তোমাদেরই পড়াশোনা, পড়তে পারো। কত মানে চিন্তা ভাবনা দেখো। ও হচ্ছে ক্লাস 10-এ পড়ে, কিন্তু এখনও আমার ক্লাস করতেছে। ওর মতো স্টুডেন্ট ঘরে ঘরে থাকা উচিত। দেখো আমাদের নর্মালি বানানটাই তো রাইস, তাই না? তো রাইজেস ইন দ্য ইস্ট, আমরা তো এই জিনিসটা আগে থেকেই পড়ে আসছি। রেইজেস কীভাবে দেয়? এটা তো কোনদিনও রাইট অ্যান্সার হবে না। স্পেলিংগুলো তো জানতে হবে তোমাদের। আর যেহেতু হি ছিল, সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। কোন ক্ষেত্রে এস হয় আর কোন ক্ষেত্রে ইএস হয়? যদি এস এস ও এক্স এগুলো থাকে তাহলে কি হয়? মানে এই ওয়ার্ডগুলো যদি থাকে, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এই শব্দগুলো থাকে, মানে এই লেটারগুলো থাকে, সেই ক্ষেত্রে কি হয়? ইএস যুক্ত হয়। আর যদি নর্মাল এরকম থাকে, মানে এইগুলো ব্যতীত অন্য যা কিছু থাকবে সেই ক্ষেত্রে কি যুক্ত করব? এস যুক্ত করব। তাহলে রাইট অ্যান্সার কি হবে? বি, রাইজেস। এরপরে ইয়োর ব্রাদার গো টু স্কুল রেগুলারলি থাকলে কি হবে বলো দেখি? এগুলো তোমরা জানো তো। ইয়োর ব্রাদার বলো, এখানে রাইট অ্যান্সারটা কি হবে? হি থার্ড পারসন, এই জন্য এস বাই এস যুক্ত হবে। কার কমেন্ট অফ হয়ে গেছে? তোমরা একে অপরের সাথে কেন ঝগড়া করতেছো আমি বুঝি না। তোমরা একে অপরের কমেন্টে কেন রিপ্লাই দিচ্ছ? যারা হচ্ছে আজেবাজে কমেন্ট করতেছে স্কিপ করে যাও না। আমি তোমাদের বকা দিব না হাসবো আমি বুঝতেছি না, কারণ তোমরা একদম বাচ্চাদের মতো কাজ করতেছো। ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ হ্যাঁ, রাইট অ্যান্সার অনেকে দিয়েছো, গোস, ভেরি গুড। কি হবে? কোস হবে। কারণ কি? এটা আমাদের প্রেজেন্ট কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? V1। আর কেন হবে? ইয়োর ব্রাদার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? গোস, মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আসবে। এই যে একটু আগে লিখে দিয়েছিলাম না, যদি ওয়ার্ডের শেষে ও থাকে তাহলে আমরা কি করব? ইএস যুক্ত করব। এজন্য কি হয়েছে? ইএস হয়েছে, গোস। ক্লিয়ার? এরপরে আসো 13, দ্য ম্যান সেলডম থাকলে কোন টেন্স হয়? এটা কমেন্ট করো দেখি। সেলডম থাকলে কোন টেন্স হয়? এটা আগে কমেন্ট করো, তারপর আমি এক্সপ্লেন করতেছি। তোমরা কমেন্ট করো সেলডম থাকলে কোন টেন্স হয়?
ওহো, খুবই কষ্ট না? তুমি ইউনিভার্সিটিতে উঠো বাবু, সুমাইয়া তুমি ইউনিভার্সিটিতে উঠো, তোমার অনেক ফ্রেন্ড হবে। পলিটেকনিকে পড়েন আনিসুর রহমান। আমার পলিটেকনিক নিয়ে কোনো ধারণা নাই। 4th সেমিস্টারে পলিটেকনিকে। তাহলে আপনি এই ক্লাসে কি করেন? এই ক্লাসে কি করেন আপনি ভাইয়া? আচ্ছা, গোস স্কিপ করো, গোস হয়ে গেছে তো। এখন তোমরা হচ্ছে 13 এর অ্যান্সার করো। 13 এর অ্যান্সার করো। দ্য ম্যান সেলডম স্মোক। সেলডম থাকলে কি হয় বলো দেখি? সেলডম থাকলে কোন টেন্স হয়? এই যে ফয়সাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, রাইট? কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সারটা কি হবে? এই যে যারা টু স্মোক বলতেছো তোমাদের আমি পিটাবো একদম। স্মোকস। মোহসিন বিন শফিকুল রাইট অ্যান্সার দিয়েছে স্মোকস। ঠিক আছে, ইয়েস যুক্ত হবে, কারণ কি দ্য ম্যান সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইয়েস যুক্ত হবে। এখানে আমরা যেই লেটারগুলো লিখেছিলাম, এই যে লেটারগুলো এখানে যে লিখেছিলাম, এই লেটারগুলো কি ওইখানে আছে? এই লেটারগুলো যেহেতু নাই, তাহলে আমরা কি করব? ছিল তো মনে হয়, স্মোকস, ইয়েস যুক্ত করেছে, স্মোক। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তোমাদের স্মোকস শব্দ, আমাদের বানানটাই হচ্ছে এটা, স্মোক। এটা হচ্ছে আমাদের মেইন বানান, এই জন্য কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা বলো দেখি। এরপরে আসো 14 নাম্বার কোয়েশ্চেন। এটাতে কি হবে? জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড। ওকে, এখানে কি হবে রাইট অ্যান্সার? when he has finished বলো এখানে রাইট অ্যান্সারটা কি হবে? জাস্ট নাও is having his dinner, জাস্ট নাও has had his dinner, নাকি জাস্ট নাও was having his dinner? কোনটা হবে বলো? রাইট অ্যান্সারটা কি হবে বলো দেখি। আমরা কত নম্বর প্রশ্নে? 14-এ। অনামিকা রাইট অ্যান্সার দিয়েছো? আচ্ছা দেখি, দাঁড়াও। ডিউড স্মোকস, হ্যাঁ ভেরি গুড, রাইট অ্যান্সার স্মোক। ডি হলো কেন? কে বলছো? কোনটা ডি হলো কেন? কয় নম্বরের? স্মৃতি, কোনটা বুঝো না বাবু? কোথায় ডি লিখছি? কোনটা ডি হয়েছে কেন বলো? কোনটা ডি হয়েছে? হ্যাজ হ্যাড, ভেরি গুড, সবাই রাইট অ্যান্সার দিছো। কি হবে? জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি হ্যাজ ফিনিশড। এই প্রশ্নটা একটু ডিফারেন্ট, যে প্রশ্নটা আমরা পড়তেছি এই প্রশ্নটা একটু ডিফারেন্ট। হ্যাঁ দেখো, জাস্ট নাও হি হ্যাজ হিজ ডিনার অথবা হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, এটাও রাইট অ্যান্সার হতে পারে। আবার ইজ হ্যাভিং, এটাও আমাদের রাইট অ্যান্সার হতে পারে। কাজটা যদি এখনো চলমান এরকম বোঝাচ্ছে, দেখো হি হ্যাজ ফিনিশড বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি হ্যাজ ফিনিশড। সে কিন্তু এখনো শেষ করেনি, তার মানে সে যে কাজটা করতেছে ওটা কিন্তু এখনো চলমান, সে কিন্তু এখনো তার রাতের খাবারটা খাচ্ছে, ডিনারটা করতেছে। তাহলে ইজ হ্যাভিংও রাইট অ্যান্সার হবে। আর গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী তোমরা যদি দেখো তাহলে হ্যাজ হ্যাডও রাইট অ্যান্সার হবে। কিন্তু এই জিনিসটা একটা জিনিস মাথায় রাখবা, যখন আমাদের দুইটা অপশন নিয়ে কনফিউশন হবে সেই ক্ষেত্রে প্রথম যে অপশনটা থাকবে মানে সিকোয়েন্স অনুযায়ী, ধরো এ বি সি ডি এরকম দেওয়া আছে, এবং এই ক্ষেত্রে আমাদের যে বি নাম্বার অপশনটা, এই বি নাম্বার অপশনটা এ নাম্বারে দেওয়া আছে। ধরো এই বি নাম্বার অপশনটা আমাদের এ নাম্বারে দেওয়া আছে এবং এ নাম্বার অপশনটা বি নাম্বারে দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাদের বি নাম্বারটাই মানে হ্যাশ হ্যাডটাই রাইট অ্যান্সার হবে। আমার এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা বলো দেখি। আমরা দেখলাম যে আমাদের এই প্রশ্নটায় জাস্ট নাও ছিল, তো আমাদের নর্মাল স্ট্রাকচার অনুযায়ী আমরা কি জানি? জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা আমরা জানি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে কি লিখবো? হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, এটা রাইট অ্যান্সার হয়। কিন্তু আমরা যখন পুরো সেন্টেন্সটা পড়তেছি এখানে দেখো বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি হ্যাজ ফিনিশড, এই বাক্যটা অনুযায়ী অর্থটা প্রকাশ পায় যে সে কিন্তু এখনো তার খাবারটা শেষ করেনি, সে খাবার শেষ করলে তারপর তার সাথে কি করবে? দেখা করবে, এরকম
এরকম বলেছে, তাই না? তো দেখা করবে বা কথা বলবে এরকম বলেছে, দেখা করবে। তো এই যে বাক্যটা, এই বাক্যটা দ্বারা বোঝা যাচ্ছে কি সে কিন্তু ওই কাজটা এখনো করতেছে। তো যেহেতু কাজটা চলমান, সেই সেন্সে যদি আমরা দেখি তাহলে আমরা কি করব, ইজ হ্যাভিং যদি নেই, এটা আমাদের রাইট অ্যান্সার হবে। এবং এই দুইটা অপশনের মধ্যে যেহেতু এ নাম্বার অপশন উপরে ছিল, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এ নাম্বার রাইট অ্যান্সার হবে। দুটো অপশনের মধ্যে যদি কনফিউশন হয়, দুটাই যদি রাইট হয়, সেই ক্ষেত্রে সিকোয়েন্স অনুযায়ী যেটা উপরের দিকে থাকে ওটাকে আমাদের রাইট অ্যান্সার হিসাবে নিতে হয়। বুঝতে পেরেছো কিনা বলো? এবং 15 নম্বর কোশ্চেনে অ্যান্সার করো। আগেরটা বুঝতে পেরেছো কিনা সেটা বলো, এর পাশাপাশি এই কোশ্চেনের অ্যান্সার করো। এখনো বুঝো নাই? স্ট্রাকচার অনুযায়ী তো বি হয়। আফরানুর আঞ্জুম নূর আপু, দেখো স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি নর্মাল স্ট্রাকচারটা দেখি সেই অনুযায়ী তো আমাদের রাইট অ্যান্সার বি আসে, হি হ্যাজ হ্যাড হয় না? কিন্তু আমরা যদি অর্থ দাঁড় করাই সেই ক্ষেত্রে আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমাদের বাক্যের সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের রাইট অ্যান্সার কিন্তু এ হবে। এবং দুইটার মধ্যে যেটা আমাদের শুরুতে থাকবে, আর ক্লাস আছে কয়টায়? আমার প্রশ্ন শেষ হোক, সময় তো আছে। ক্লাস তো নেই, ক্লাস থাকলে শেষ করতাম, অসুবিধা ছিল না তো। ক্লাস থাকলে বলেন, আমি শেষ করতেছি। আচ্ছা 15 নম্বর কি হবে রাইট অ্যান্সার? কোথায় ছিলাম আমরা? ও এটা না, ফিনিশড। মাই ইয়েট এভার লেটলি রিসেন্টলি থাকলে কোন অ্যান্সার হবে বলো? সি। সি, সিতে কি আছে? হ্যাঁ, হ্যাভ নট। ক্লিয়ার? এটা বুঝতে পারো না কে কে বলো দেখি। বি নাম্বার হবে না তো, হ্যাড নট কিভাবে হয়? ইয়েট এভার লেটলি রিসেন্টলি এগুলো থাকলে আমাদের কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? তারপর দেখো, ইট ইজ হাউ ইউ ডিল উইথ ফেইলার দ্যাট ড্যাশ ইউ অ্যাচিভ ড্যাশ হাউ ইউ অ্যাচিভ সাকসেস। বলো এখানে রাইট অ্যান্সারটা কি হবে? এখানে রাইট অ্যান্সারটা কি হবে বলো দেখি। আমি শাহিন আক্তার শিরিন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত এবং আমার সেশন হচ্ছে 23-24। আর এখন আমি সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টারে পড়াশোনা করতেছি। ইনশাল্লাহ খুব সুন আমার থার্ড সেমিস্টার শেষ হয়ে যাবে, ফোর্থ সেমিস্টারে উঠে যাব। এই হচ্ছে আমার মোটামুটি পরিচয়, মানে বেসিক যেগুলো তোমাদের জানার কথা জানাই দিলাম। হ্যাঁ, হ্যাঁ করতেছি না তোমাদের ভালো লাগতেছে বলে এই যে দেখো আমি কিন্তু ইয়ে করে হচ্ছে ক্লাসটা করতেছি, দেখছো আমি তোমাদেরকে কত ভালোবাসি। হ্যাঁ, ক্লাস শেষ করতাম কিন্তু আমাদের আজকে তো হচ্ছে আর 7টায় ক্লাস ছিল না, তাই হচ্ছে ক্লাসটা করাচ্ছি, কন্টিনিউ করতেছি। হ্যাঁ, ডিটারমাইন্স। ওকে, এই নাম্বারের অ্যান্সার সবাই রাইট দিছো। কি হবে? ডিটারমাইন্স। কারণ কি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, বোঝাই যাচ্ছে স্ট্রাকচার অনুযায়ী। এবং আমাদের অর্থ যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা কিন্তু রাইট অ্যান্সার কোনটা হবে বুঝতে পারতেছি। এরপরে দেখো 3/4 অফ দ্য আর্থ সারফেস, যারা গত ক্লাসটা করেছো তারা এই কোশ্চেনের অ্যান্সার একবারই বলতে পারবা। 3/4 অফ দ্য আর্থ সারফেস, বলো এটা কি হবে? ভগ্নাংশ থাকলে কি হয়? রাইট অ্যান্সার কি হবে বলো দেখি। আমাদের যেই কোশ্চেন নাম্বার 2 আছে এটার রাইট অ্যান্সারটা কি হবে বলো? বলো কোশ্চেন নাম্বার 2 রাইট অ্যান্সারটা কি হবে? দ্রুত কমেন্ট করো তো। হুম, 3/4 অফ দ্য আর্থ সারফেস, এখানে মূল আমাদেরকে কাকে কোনটাকে ইন্ডিকেট করতেছে? সারফেসটাকে ইন্ডিকেট করতেছে। তো এই যে সারফেসটা এটা কি সিঙ্গুলার না? যদি সারফেস সিঙ্গুলার হয় তাহলে কোন ভার্ব গ্রহণ করবে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। আমি একটা জিনিস তোমাদেরকে বারবার বলেছিলাম, সিঙ্গুলার অলওয়েজ সিঙ্গুলারকে গ্রহণ করবে, আর প্লুরাল অলওয়েজ কি করবে? প্লুরালকে নিবে। মানে তুমি যদি সিঙ্গেল হও তুমি একজন সিঙ্গেলকেই প্রেফার করবে তোমার জন্য, আর তুমি যদি মিঙ্গেল হও তাহলে তুমি তো কাউকে নিবে না। মিঙ্গেল তো মিঙ্গেল, ওর সাথে তো আছেই একজন। তাহলে সিঙ্গুলার সবসময় সিঙ্গুলারকে নিবে আর প্লুরাল সবসময় প্লুরালকে নিবে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এই যে সারফেস এটা কি সিঙ্গুলার না? তাহলে সিঙ্গুলার হলে কি হবে? সিঙ্গুলারকে গ্রহণ করবে। তাহলে এখানে কোনটা হবে? ইজ কভার্ড বাই ওয়াটার। কি হবে? ইজ কভার্ড বাই ওয়াটার।
যারা যারা আর কভার্ড লিখেছো আশা করি যে এখন ক্লিয়ার যে কেন ইজ কভার্ড হবে। সিঙ্গুলার সবসময় সিঙ্গুলারকে গ্রহণ করবে, প্লুরাল সবসময় প্লুরালকে গ্রহণ করবে। যেহেতু সারফেস সিঙ্গুলার ছিল এই জন্য আমাদের ভার্ব সিঙ্গুলার ইজ হবে। রাইট অ্যান্সার কি হবে? ইজ। ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোনটা রাইট অ্যান্সার হবে আমি বলেছিলাম। ওয়ান অফ দ্য থাকলে সবসময় কোন ভার্বটাকে গ্রহণ করে বলেছিলাম। কোয়েশ্চেন নাম্বার 3 রাইট অ্যান্সার কি হবে বলো দেখি। কোয়েশ্চেন নাম্বার 3 রাইট অ্যান্সার কি হবে বলো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3 যারা যারা এখনও আসো আমি দোয়া করি এবং তোমরা নিজেরাও নিজেদের জন্য দোয়া করো যে তোমরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। হ্যাঁ, তোমরা দেখো তোমাদের ধৈর্য কত বেশি। তোমরা প্রায় 1 ঘন্টার উপরে ক্লাস করতেছো, এখনও কিন্তু 50-53 এরকমই হচ্ছে ওঠানামা করতেছো। আমি তো একটাতে ঢুকতেছি না, আমি জয়কুলের পেজ থেকেই দেখতেছি, আমার ইংলিশ উইথ সিঁড়ি পেজটা থেকে দেখে দাঁড়াও। ওখানেও ভালো স্টুডেন্ট, ওইখানেও হচ্ছে 50 জনের মতো। ভেরি গুড, ভেরি গুড। দেখো সবগুলো ডিপার্টমেন্টই ভালো। একটা জিনিস মাথায় রাখবা, ঢাপিতে যে সকল ডিপার্টমেন্ট আছে সবগুলাই ভালো, কিন্তু এর মধ্যে একটু ওঠানামা আছে। কিন্তু টপ যেই সাবজেক্টগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, এর মধ্যে অ্যানথ্রোপোলজিও আছে। তো অ্যানথ্রোপোলজি খারাপ না, মোটামুটি ভালো। আর অ্যানথ্রোপোলজি মূলত হচ্ছে সোশিওলজির আগে এসেছিল, অ্যানথ্রোপোলজি থেকে মূলত সোশিওলজি আসছে। তো অ্যানথ্রোপোলজিতে পড়াশোনা মোটামুটি ভালো। ওগুলোতে হচ্ছে তুমি মানে নিজেদের সম্পর্কে জানা যায়, সমাজ সম্পর্কে জানা যায়, সোসাইটি সম্পর্কে জানা যায়, মানব ইতিহাস সম্পর্কে জানা যায়। তো সাবজেক্ট হিসাবে খারাপ না। এবং যেই সাবজেক্টগুলো তোমরা ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সে পাবা, মানে সমাজবিজ্ঞান অনুষদের আন্ডারে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটাই অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটাই অনেক ভালো ভালো সাবজেক্ট। এই সাবজেক্টগুলো থেকে তুমি যদি বাইরের দেশে পড়াশোনা করতে চাও অনেক স্কোপ আছে, তুমি হচ্ছে অনেক অপরচুনিটি পাবা। আর স্কলারশিপ নিয়ে যদি যেতে চাও সেই ক্ষেত্রেও তোমার হিউজ অপরচুনিটি। ইউএসএ, ইউকে, ইতালি বা জার্মান, যেখানেই তুমি যাও না কেন অনেক বেশি অপরচুনিটি পাবা। আমার পজিশন ছিল 446, তো সেই অনুযায়ী আমি মোটামুটি মিডিয়াম একটা রেঞ্জের মধ্যে আসি। মানে তোমার পজিশন ধরো 600-র মধ্যে থাকলে, 600 বা 700-র মধ্যে থাকলে 650 ধরতে পারো। 650-র মধ্যে যদি তোমার পজিশন থাকে সেক্ষেত্রে তুমি সোশিওলজিতে আসতে পারো। বুঝতে পারছো? 650-র মধ্যে থাকলে সোশিওলজি সাবজেক্টটা নিতে পারবে, আদারওয়াইজ নিতে পারবে না। আর সোশিওলজিতে কিন্তু সব কিছু ইংরেজিতে লিখতে হয়। সোশিওলজি এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং। মানে আমি যখন প্রথমবার এই সাবজেক্টটা নিয়েছিলাম আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল যে সাবজেক্টটা হয়তো বা ততটা আমার ভালো লাগবে না, বাট আমার কাছে এখন মনে হয় যে সোশিওলজি নেওয়াটা আমার বেস্ট ডিসিশন ছিল। আমি কিন্তু তখন পলিটিক্যাল সায়েন্স নিতে যাচ্ছিলাম, পিএসএ পড়তে যাচ্ছিলাম, বাট তখন পিএস না নিয়ে আমার এখন মনে হয় যে আমি ভালো করেছি। মানে এখন আমি আসলে এটা নিয়ে বেটার ফিল করি যে আমি সোশিওলজির মতো একটা ডিপার্টমেন্টে পড়তেছি, বিকজ এই ডিপার্টমেন্টে জানার মতো অনেক কিছু আছে। আমি নিজের সোসাইটি সম্পর্কে জানতে পারি, নিজেকে সম্পর্কে জানতে পারি। ধরো আমি যে আচরণগুলো করতেছি, এই যে আমি তোমাদের সাথে হেসে হেসে কথা বলতেছি, তোমরা যে অনলাইনে ক্লাস করতেছো, এই সব কিছুর পিছনে একটা রিজন আছে। অ্যান্ড এই জিনিসগুলো জানতেও ভালো লাগে। আমরা ছোটোবেলায় যে আচরণগুলো শিখতাম, আমরা যখন হচ্ছে মানুষের সাথে ইন্টারাক্ট করতে শিখি, মানে কেন শিখি, কীভাবে শিখি, একদিন না আমি তোমাদের জন্য একটা ভিডিও বানাবো আমাদের সোশিওলজি সাবজেক্টটাতে কোন কোন স্কোপগুলো আছে এবং কি পড়ানো হয়, এই সব কিছু নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও বানাবো না, ঠিক আছে? অথবা একদিন সময় করে হচ্ছে তোমাকে এটা নিয়ে জানাবো, মানে তোমাদেরকে সবাইকে এটা নিয়ে জানাবো। যাই হোক, দেখো এসকে সাদ, আচ্ছা যাই হোক, দেখো এই যে ওয়ান অফ দ্য গার্লস, এখানে আমরা এই জিনিসটাও একটা জিনিস ভুল করি যে আমরা সবসময় গার্লস, এখানে আমরা এটাকে প্লুরাল হিসাবে আর নিয়ে ফেলি, কিন্তু এখানে ওয়ানকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? ওয়ানকে বোঝানো হচ্ছে। ওয়ান অফ দ্য গার্লস, একজন মেয়েকে বোঝানো হচ্ছে। তাহলে কি হবে? ওয়ান অফ দ্য গার্লস ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে কি পাস্ট টেন্স, তাহলে কি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, কি হবে? ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। দ্য ইনফরমেশন প্রোভাইডেড টু ইউ কি হবে? ওয়্যার, ওয়্যার, ওয়াজ, আর, হ্যাভ বিন। যেহেতু এখানে ইনফরমেশন, ইনফরমেশন কোন নাউন আগে এটা বলো তো, কমেন্ট করো। ইনফরমেশন কোন নাউন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ইনফরমেশন কোন নাউন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? বলো, কমেন্ট করো দেখি। ইংলিশের জন্য তুমি বেসিকগুলো পড়ো, মাস্টার্স অথবা অ্যাপেক্স যে কোনো একটা বই নাও। আমাদের জয়কলি বই থেকে হচ্ছে তুমি বেসিকগুলো শেষ করবা, তারপরে মাস্টার অথবা অ্যাপেক্সের যে তোমার হচ্ছে ইয়েগুলো আছে, প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো বারবার সলভ করো, দেখবা যে তোমার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড সবসময় ট্রাই করবা ইংরেজিতে অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগে, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব এগুলো পড়ার আগে টেন্স সম্পর্কে জানতে, সেন্টেন্স সম্পর্কে জানতে, জেন্ডার সম্পর্কে জানতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কিন্তু প্রশ্ন মোটামুটি ইজি হয়, বাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশ্চেন প্যাটার্ন ওটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয়, আরও একটু হার্ড হয়, মানে
ঢাবির তুলনায় জাহাঙ্গীরনগরের যে ইংরেজি প্রশ্ন থাকে এটা একটু কঠিন হয় আমার কাছে মনে হয়। তো এখানে অ্যানালজি থেকে প্রশ্ন আসে, ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, কম্প্রিহেনশন থাকে, এবং কম্প্রিহেনশন থেকে তোমার 5 থেকে 7 মার্ক থাকে। তো মানে 5 থেকে 7টা প্রশ্ন, খুব সম্ভবত 5 থেকে 7টা প্রশ্ন থাকে। তো 5 থেকে 7টা কোয়েশ্চেন, তুমি একবার ভাবো যে এইখানে মানে কম্প্রিহেনশনটা থেকেই তোমার এতগুলো প্রশ্ন থাকে। কম্প্রিহেনশন কি যারা জানো না তাদের জন্য বলে রাখি, কম্প্রিহেনশন মূলত হচ্ছে তোমাদের সিন আনসিন প্যাসেজ পড়েছিল না, 6-7 সিন আনসিন প্যাসেজ পড়তাম না আমরা, ঠিক ওরকমই। ওইখান থেকে হচ্ছে তোমার 4টা কোয়েশ্চেন, 7টা বা 8টা কোয়েশ্চেন থাকবে। ওই কোয়েশ্চেনগুলো তোমার ইনস্ট্যান্ট অ্যান্সার করতে হবে। ওইটার মূল ভাবটা কি, ওইটাতে কি বুঝাতে চেয়েছে রাইটার, বা ওইটাতে হচ্ছে তোমার কোনো একটা শব্দ থাকবে, সেই শব্দটার মিনিং কি, এগুলো তোমার হচ্ছে দিতে পারে। মিনিং বলতে কি তোমার সিনোনিম চাইতে পারে, এন্টোনিম চাইতে পারে, এই জিনিসগুলোই আর কি থাকে। মানে জাহাঙ্গীরনগরের প্রশ্নটা একটু হচ্ছে ক্রিটিক্যাল হয়, এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, প্রশ্ন একটু ক্রিটিক্যাল হয়। সুতরাং চেষ্টা করবা যে টপিকগুলো আগের বছর এসেছে সেগুলো বারবার রিভাইজ দিতে, বারবার পড়তে, ওইগুলো থেকে ধারণা নিবা যে কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হচ্ছে। তারপরে হচ্ছে নিজের মতো করে যে কোনো একটা বই চুজ করবা, প্র্যাকটিসের জন্য যে কোনো একটা বই চুজ করবা। আর যদি চাও যে হ্যাঁ আমার গ্রামাটিক্যাল যে বেসিকগুলো সেগুলো ভালো না, তাহলে আমি অবশ্যই প্রেফার করব যে জয়কুলির যে বিচিত্রা বইটা আছে সেই বইটা নাও, কারণ এই বইয়ে তোমার সব কিছু অনেক সুন্দরভাবে গোছানো, 4টা স্টেপে ভাগ করা। তো যখন তুমি একটা প্রপার গাইডলাইন সম্পর্কে মানে সমন্বিত একটা বই পড়বা যেখানে হচ্ছে সব কিছুই গুছিয়ে দেওয়া, সেই ক্ষেত্রে তোমার কিন্তু প্রিপারেশনটা আরও গোছানো হবে, ভালো হবে। হ্যাঁ, আনকাউন্টেবল না, যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় কি হবে, সিঙ্গুলার ভার্ব আসবে। কি আসবে? সিঙ্গুলার ভার্ব আসবে। তাহলে কি হবে রাইট অ্যান্সার? ওয়াস। কি হবে? ওয়াস। বুঝতে পেরেছো? দ্য ইনফরমেশন প্রোভাইডেড টু ইউ ওয়াস রং। প্রোভাইডেড, অনেকে হচ্ছে তোমরা না আর দিতে পারো, কিন্তু আর তো হবে না, কারণ কি আছে, ইডি যুক্ত আছে। বুঝতে পেরেছো? এরপরে আসো, $30,000 ডলার্স থাকলে কি হবে বলো দেখি। এই শব্দগুলো কালকে বারবার পড়িয়েছিলাম, কালকে বলতে কি এর আগের ক্লাসে, 18 তারিখের ক্লাসে খুব সম্ভবত, আজকে 20 তারিখ না, 18 তারিখের ক্লাসে আমি হচ্ছে এই টপিকটা পড়েছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে আনকাউন্টেবল নাউন, ডলার্স, মানি এগুলো থাকলে ভার্বের কোন ফর্মটা আসে। হ্যাঁ দিব, আমরা অলমোস্ট শেষের দিকে, আমাদের শেষ প্রশ্নটাতে আছি, চিন্তা করো না, এখনই শেষ করে দেব। এই যে এতগুলো টপিক তোমরা আজকে শেষ করলা, তোমরা কিন্তু জানো না যে তোমরা অনেক কিছু পারলা আজকে। মানে দেখো, একটা ক্লাসের মধ্যে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়লা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়লা, এরপরে হচ্ছে টেন্স পড়লা, সব কিছু এক ক্লাসের মধ্যে পেয়ে গেছো। ডলার্স ইজ দ্য ফেয়ার প্রাইস ফর দিস কার। ভেরি গুড। ডলার্স দেখতে প্লুরাল হলেও, ডলার্স শব্দটা দেখতে প্লুরাল হলেও এ সবসময় কি করবে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? এ ইজ রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? 5A। ভেরি গুড, ভেরি গুড। জেএনইউর কোশ্চেন ব্যাংক দেখে কি মনে হয়, ইংলিশের জন্য আবার নিজেকে ওখানে ভর্তি করি। হ্যাঁ, জিনিসটা কিন্তু ট্রু, আসলে ট্রু। মানে যারা হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো সলভ করেছো তারা বুঝতে পারবা, মানে অনেক অনেক পার্থক্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সাথে তুমি যদি জাহাঙ্গীরনগরের প্রশ্ন মিলাতে যাও, অনেক পার্থক্য পাবা। মানে কোশ্চেনগুলো আমার নিজের কাছে আর কি পার্সোনালি আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক ইজি করে, অনেক ইজি। সেই জায়গায় তোমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করো। আমি বুঝি না তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে ফেল করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোয়েশনগুলো করা হয়, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, অথবা জিকে হোক, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কোয়েশনগুলো অনেক ইজি করা হয়। বাট তারপরেও তোমরা কী করো, এই কোয়েশনগুলোতে বারবার ভুল করো, এবং এগুলোতে তোমরা কী করো, নেগেটিভ মার্কিং নিয়ে আসো। মানে একটা কোয়েশনে যখন তোমার অনেক বেশি কনফিউশন থাকবে যে তুমি শিওরই হতে পারতেছো না যে এটা রাইট অ্যান্সার হবে কিনা, সেই ক্ষেত্রে তোমরা ওই কোয়েশনটা স্কিপ করবা। কী করবা? না, অনেক ভালো লাগছে তোমাদের, 1 ঘন্টা আপ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। আর না, আজকে এই পর্যন্তই, আর আমাদের টপিকও মোটামুটি শেষ। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আবারও শুরু, ঠিক আছে, কিন্তু এখানে আমারও বাফারিং দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসটা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, এবং তোমরা আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এতজন ছিলা, সত্যি বিষয়টা অ্যাপ্রিসিয়েট করার মতো। তোমরা যে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, আমি আসলে তোমাদের প্রতি আমি অনেক বেশি ইমপ্রেসড। হ্যাঁ, আচ্ছা, ইংলিশে ভালো করার জন্য আমার তো রেগুলার ক্লাস থাকে, একদিন পর পর তো ক্লাস থাকে। যারা হচ্ছে রুটিনটা জানো না, তারা হচ্ছে জয়কলির মেইন পেজে যাবা, জয়কলির পেজে গিয়ে হচ্ছে আমার রুটিনটা দেখবা, ওটা পিন করা আছে, মানে সবগুলো রুটিন ফটোসে গিয়ে দেখবা যে হচ্ছে সবগুলা ক্লাসেরই রুটিন দেওয়া থাকে। আর আমাদের জয়কলির পেজ থেকে কিন্তু রেগুলার ফ্রি ক্লাস যায়। তোমরা যে ইউনিটেরই প্রিপারেশন নাও না কেন, আমাদের জয়কলি থেকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা ইউনিটের জন্য ফ্রি ক্লাস নেওয়া হয়। তো অবশ্যই ফ্রি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে, এবং সবগুলা টিচার অনেক বেশি অভিজ্ঞ, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অথবা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মানে চট্টগ্রাম তো না, বুয়েট টুয়েট এগুলো থেকে সব টিচার থাকে, তো সবাই অনেক বেশি এক্সপিরিয়েন্স। তো তোমরা যখন হচ্ছে ফ্রি ক্লাস পাবা, ফ্রি ক্লাসের রুটিনগুলো হচ্ছে তোমরা একদম নিজের গ্যালারিতে সেভ করে রাখবা, ফ্রি ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করবা, অ্যান্ড পাশাপাশি নিজেদেরকে নিজেরাই বেশি সময় দেওয়ার চেষ্টা করবা। এখন প্রশ্ন ব্যাংক সলভ করবা, আর হচ্ছে যে আমাকে বললো যে ইংরেজিতে ভালো করার জন্য কি করব। আচ্ছা, ইংরেজিতে ভালো করার জন্য যদি ঢাবিতে আর কি স্পেসিফিকলি যদি ধরো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ, ডিইউ এর ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে ইএফটি। আমি সহজ একটা কথা সবসময় বলি যে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে চাও তাহলে তোমাকে ইংলিশ ফর টুডে ইএফটি এই বইটাতে অনেক ভালো করতে হবে। অর্থাৎ ইংরেজি প্রথম পত্র তোমাদের যে বইটা আছে, বোর্ড বইটা, এই বোর্ড বইটা আদ্যপন্ত তোমাদের শেষ করতে হবে, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু অনেক ভালো মতো পড়তে হবে। যখন তুমি ইংলিশ ফর টুডে বইটা ভালো মতো কমপ্লিট করতে পারবা, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবা, সিনোনিম অ্যান্টোনিমগুলো জানবা, তখন তোমার জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে। কারণ এখান থেকে তোমাদের কি থাকবে, প্যারাগ্রাফ থাকবে, তোমাদের সেন্টেন্স মেকিং থাকবে, তোমাদের সিনোনিম অ্যান্টোনিম থাকবে, স্পেলিং থাকবে, এছাড়াও আরও অনেক ধরনের প্রশ্ন থাকে। তো যেহেতু তোমার এখান থেকে সিংহভাগ প্রশ্ন আসতেছে, তাহলে তোমার অবশ্যই বইটাতে প্রায়োরিটি দেওয়া উচিত। এরপরে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে, যেমন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, তারপরে ফ্রেজ, এরপরে হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে। সুতরাং এই টপিকগুলোতে বেশি বেশি গুরুত্ব দেবা। এর পাশাপাশি আমাদের ইংলিশ বিচিত্রা বইটা ভালো মতো শেষ করবা, আর আমার ফ্রি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা, যাতে করে তোমাদের প্রস্তুতি আরও ভালো মতো নিতে পারো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি যারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা একদম A to Z সব কিছু বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।